আলাইকুম এভরিওয়ান। ক্রস টকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি হোস্ট হিসেবে আবারও আছি আপনাদের সাথে পারাবি, এবং আমার সাথে আছে তানিম। থ্রি ইডিয়টস মুভির কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই মুভির একটা ক্যারেক্টার ছিল ফারহান কুরাইশি, যিনি তার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারকে পিছনে ফেলে তার প্যাশন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিকে বেছে নিয়েছিলেন। আমাদের আজকের অতিথির গল্পটা অনেকটা এরকমই। আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারকে বেছে না নিয়ে তার বিপরীতে তার প্যাশনকে ফলো করেছেন। আহ, বর্তমানে ইউএসএ তে ফটো জার্নালিজমের উপর মাস্টার্স করছেন। আজকের অতিথি, ওয়েলকাম টু ক্রসওয়াক। জ্যোতি ভাই, কেমন আছেন? অনেক ধন্যবাদ ইন্ট্রোডাকশনের জন্য। আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। প্রথমেই যেখানে যেতে চাই সেটা হলো আমাদের মোটামুটি সবারই দেশে হলো বা যেখানেই বলেন যেন সবারই ফটোগ্রাফি হয়তো জার্নিটা শুরু হয় পরিবারের বা বন্ধু বান্ধবদের ছবি তোলা থেকে। তো ওই জায়গা থেকে শুরু করে আপনার এখন পর্যন্ত প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে আপনার কোন টাইমটাতে মনে হয়েছে যে রিয়েলাইজেশনটা আসছে না আসলে দিস ইজ সামথিং দ্যাট আই শুড পারসিউ, এন্ড আমার আসলে এখানে আমার একটা নিজের একটা মার্ক ক্রিয়েট করার একটা অপরচুনিটি আছে? হ্যাঁ, আম, যেভাবে তুমি বললে আমার শুরুটা হয়েছিল ফ্যামিলি গ্যাদারিংস অথবা ফ্রেন্ডের নর্মাল মোবাইল দিয়ে ছবি তোলা থেকেই শুরু করে। আর তারাও বলতো যে আমার ছবির হাত ভালো, তাদের ছবিগুলো আমার ভালো লাগতো। তো কিন্তু পরবর্তীতে যখন সেলফ টট ছিলাম, আম, চালায় যাচ্ছিলাম লাইক 2014-15 সালের দিকে। আম, তখন আম, তখনকার সময় ফেসবুকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গ্রুপ ছিল, যেগুলো কিনা ফটোগ্রাফি কম্পিটিশন করতো। আহ, আমার আহ, তখন কোনো আইডিয়া ছিল না এইসব সম্পর্কে। আর আমি খুব ভয় পাইতাম যে আমার মোবাইলের ছবি বাকিরা ডিএসএলআর দিয়ে দামি দামি ক্যামেরা দিয়ে ছবি তুলছে, কি না কি হবে। কিন্তু কি মনে করে যেন আম, আমি প্রথমবারের মতো কম্পিটিশনটাতে আমি অংশগ্রহণ করলাম সেলফ ফটোগ্রাফার হিসেবে। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আমার মোবাইলে তোলা ছবি একটা কম্পিটিশনে, আসলে দুইটা কম্পিটিশনে পুরস্কার পাইছিল অন্যান্য ডিএসএলআর ছবির সাথে পাল্লা দিয়ে। একটা জায়গায় টপ 10-এ ছিল এবং আরেকটা জায়গায় ফার্স্ট হয়েছিল। এবং ফার্স্ট হিসেবে আমি সর্বপ্রথম যে ফটোগ্রাফির পুরস্কারটা পাইছিলাম সেটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বই, ফটোগ্রাফির। তখন আমি ভাবলাম যে নিজে নিজে যেহেতু চেষ্টা করে মোবাইল দিয়ে ছবি তুলে অন্যান্যদের সাথে পাল্লা দিয়ে আমি জিতলাম, তাহলে হয়তো বা আমার ভিতর কিছু একটা আছে। তখন হয়তো বা আমি একটু সিরিয়াসলি নেওয়া শুরু করলাম, আরো পড়াশোনা করা শুরু করলাম সেলফ টোট হিসেবে। গুগল করে ইউটিউব থেকে আরো নিজে নিজে শেখা শুরু করলাম। তারপর এভাবে চালিয়ে যেতে থাকলাম। ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমি বলে মনে করি। এই ক্ষেত্রে দুইটা জিনিস আই গেস আমার ক্ষেত্রে খুবই মানে মানে আমি আমি তানিম আমরা দুজনেই হলো শখের বসে ছবি তুলি, যেটা সব ক্ষেত্রে সবারই হয়। এবং আপনি যখন ছবি তুলেন ইউনিভার্সিটি আমরা দুজন আইওটিতে, তখন আমরা ফটোগ্রাফির কাজের সাথে জড়িত। এবং সো আমি আপনার কাজ আগে থেকে দেখছি, অনেক আগে থেকে দেখছি। সো আমি যেটা আমার কাছে সবচেয়ে মানে আই গেস ইন্টারেস্টিং যে পয়েন্টটা হলো, দুইটা কোয়েশ্চেন আমার আছে, যেটা হলো আপনি কিভাবে কনভিন্স করছেন আপনার পেরেন্টস কে অথবা ফ্যামিলিকে, এবং আপনি নিজেকে কিভাবে কনভিন্স করছেন যে আসলে আমার এই পথটাতে যাওয়া উচিত ইঞ্জিনিয়ারিং ছেড়ে। কারণ আপনি চুয়েটে পড়াশোনা করতেন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। সো এটা একটা ভালো একটা প্রসপেক্ট ছিল হয়তো জব ফিল্ডে, কিন্তু এখান থেকে আপনার কনভিন্সিং এর ক্ষেত্রে আপনার প্রসেসটা কি ছিল? সত্যি কথা বলতে তোমার এই প্রশ্নের উত্তর অনেক লম্বা এবং অনেক স্যাড। এটার ভালো কোনো উত্তর নাই যে মানুষজন আম, শুনে জিনিসটাকে খুব পজিটিভলি নেবে। তারপর আমি বলবো, লং স্টোরি শর্ট, আমি যখন শখের বসে ছবি তোলা শুরু করলাম, মানুষজন যারা আমাকে খুব ভালোভাবে চিনে ব্যক্তিগত পর্যায়ে, হুম। তারা জানে যে আমি আমার লাইফের বেশিরভাগ একটা অংশ খুব এক্সট্রিম ইন্ট্রোভার্ট হয়ে কাটাইছি। আমি আমি খুব ইন্ট্রোভার্টেড হয়ে বড় হয়েছি এবং খুবই শাই একজন পিপল আমি আমি ছিলাম, পার্সন একজন ছিলাম। এটা বড় একটা কারণ ছিল আমার ব্যাড চাইল্ডহুড।
ফ্যামিলিয়াল ট্রমা এবং ফ্যামিলিয়াল কনফ্লিক্টস, যে জিনিসটার জন্য আমি মোটামুটি আলাদা থাকতাম, খুব লোনলি এবং ডিটাচ থাকতাম। বিশেষ করে স্কুল পর্যায়ে যারা আমাকে দেখছে এবং কলেজ পর্যায়ে যারা আমাকে দেখছে তারা খুব ভালো মতো এই বিষয়টা জানে। যখন চুয়েটে চান্স পেলাম, এটা আমার লাইফের জন্য অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল। ইন দ্য সেন্স, চুয়েট খুব ভালো একটা প্ল্যাটফর্ম, রাইট? এমন না যে আমাকে জোর করে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করানো হয়েছিল। আমি আমার সায়েন্সের প্রতি খুব আগ্রহ ছিল এবং আমি চুয়েট এবং কুয়েট আসলে দুই জায়গাতেই চান্স পেয়েছিলাম। পরে আমি চুয়েটে চলে যাই। আম, কিন্তু আমি যখন ফটোগ্রাফির সাথে আমি এক্সপোজড হইলাম, তখন আমি দেখলাম যে ফটোগ্রাফি একমাত্র জিনিস যেটার মাধ্যমে আমি মানুষের কাছে যেতে পারতেছি। কারণ আমি ইন্ট্রোভার্ট হিসেবে মানুষ থেকে অনেক দূরে বড় হয়েছি লাইফের বেশিরভাগ সময়। তো তখন আমি চেষ্টা করলাম, আমি কিন্তু বাই বর্ন ইন্ট্রোভার্ট ছিলাম না, বাই দ্য ওয়ে। ইন্ট্রোভার্ট হওয়াটা খারাপ কোনো জিনিস না, কিন্তু আমি বাই বর্ন ইন্ট্রোভার্ট ছিলাম না। আমার খারাপ অভিজ্ঞতা, খারাপ শৈশবকাল আমাকে ইন্ট্রোভার্ট বানাইছিল। পরে ওই জায়গা থেকে যখন আমি সরে আসার চেষ্টা করলাম, দেখলাম যে এই একটা উপায় আছে যেটা আমি ট্রাই করতে পারি নিজেকে আরো আম, বিকশিত করার। তো হুম, আই ইউজড ক্যামেরা এজ এ টুল টু গেট ক্লোজ টু পিপল। আম, আর আমি বেশিরভাগ সময়, তুমি যেহেতু আমার কাজ দেখছো, তুমি জানো আমার বেশিরভাগ ছবি হিউম্যান ইন্টারেস্ট। তো হুম, হুম, আমি মানুষের কাছে না গেলে, মানুষের সাথে কথা না বলে তো আমি ছবি তুলতে পারবো না। বেশিরভাগ যখন আমি স্ট্রিট ফটোগ্রাফি করতে শুরু করছিলাম, তো সেখান থেকে আই গট আউট অফ মাই শেল। আমি নিজে কমিউনিকেশন স্কিল গ্রো করি। আম, তারপর সব থেকে ভ্যালুয়েবল যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে মানুষ থেকে সম্মান। কারণ আমি এজ এ হবিস্ট হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শুরু করে দিয়েছিলাম। এবং মোবাইলের কথা যেটা বললাম, একটা ফান থিং যে আমার লাইফের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এই দুটোই আসছিল মোবাইলে তোলা ছবি থেকে, ক্যামেরা থেকে না। পরে আমি ইন্সপিরেশন পাওয়া শুরু করলাম, নিজেকে আরো ফটোগ্রাফিতে নিমজ্জিত করা শুরু করলাম। পরে যখন আমার ইঞ্জিনিয়ার থেকে বিইং এন ইঞ্জিনিয়ার, আমার বিইং এ ফটোগ্রাফার আইডেন্টিটিটা খুব বড় হয়ে উঠছিল। এই যে ফটোগ্রাফার হিসেবে আইডেন্টিটি, মানুষজন যে আমাকে চেনা শুরু করলো, সম্মান দেওয়া শুরু করলো, এবং আমি নিজেও আমার কমিউনিকেশন স্কিল গ্রো করা শুরু করলাম, তখন ফটোগ্রাফির সাথে যে এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা যুক্ত হয়ে গেছিল, আমি চুয়েট থেকে পাস করার পর এই অ্যাটাচমেন্ট থেকে নিজেকে বের করতে পারিনি। তো কারণ আমার বর্তমান পার্সোনালিটি, আমার বর্তমান আইডেন্টিটি, আমার এক্সিস্টেন্স পুরোটাই শেপ করে দিয়েছিল ফটোগ্রাফি সামহাউ, বিং এ হবিস্ট। তো ব্যক্তিগত পর্যায়ে যখন ফটোগ্রাফি বা যে কোনো জিনিস চলে যায় তোমার লাইফে, তখন সেখান থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। সেই পয়েন্টে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিংটা পার্সিউ না করে, আমি যদি ইঞ্জিনিয়ারিংটা পার্সিউ করতাম, আমি খুব ভালো ইঞ্জিনিয়ারও হইতে পারতাম এবং সাকসেসফুলও হইতে পারতাম। এবং আম, হয়তোবা আমার এই পর্যায়ে যে পরিমাণ আমি স্ট্রাগল করে আসছি, অত পরিমাণ স্ট্রাগল আমার করতে হইতো না। আমি অনেক আগেও স্টেবল হয়ে যেতে পারতাম। বাট আই চোজ নট টু, জাস্ট বিকজ আমার লাইফের সাথে ফটোগ্রাফির যে ইনভলভমেন্টটা হয়ে গেছিল, এবং আমার লাইফে যে ফটোগ্রাফির যে রোলটা ছিল, সেখান থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারি নাই। এবং হ্যাঁ, আমি আই বিকেম এন এনিমি অফ মাই ওন ফ্যামিলি হোয়েন আই ডিসাইডেড টু ডু ফটোগ্রাফি ফুল টাইম। সত্যি কথা। তো আমাকে ফাইট করতে হয়েছিল ফ্যামিলির সাথে প্রথম কয়েক বছর। এবং এটা একদিক থেকে বোঝাও যায়, কারণ আমাদের আগের জেনারেশন, আমাদের প্যারেন্টসের জেনারেশন এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে পরিচিত না। ইভেন আমাদের জেনারেশনও আমরা জানতাম না যে আসলে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি বা যে কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, কমার্শিয়ালি, নট লাইক অ্যাজ এ হবি বেস। কিন্তু আমি ভাবলাম যে আমি যদি ফটোগ্রাফিতে ট্রাই না করি, আমি জানতাম যে আমাকে স্ট্রাগল করতে হবে, কিন্তু আমি ভাবলাম যে দেখো, আহ পাশ করার পর আমাদের দেশে বিশেষ করে ব্যাচেলর পাশ করার পর সবাই কি করে, হয় বিসিএস নেয়। সো বিসিএস হুম, এ তোমার 1-2 বছর তো লেগেই যায় মিনিমাম, যদি তোমার ভিতর মানে খুব বেশি ট্যালেন্ট না থাকে। এজ এ নর্মাল এভারেজ পার্সনের জন্য 1-2 বছর নেওয়াটা খুব অস্বাভাবিক বিষয় না বিসিএস এর জন্য। যারা বাইরের জন্য প্রিপারেশন নেয় 1-2 বছর, ব্যাংক অথবা অন্যান্য চাকরির জন্য 1-2 বছর, ইভেন যারা প্রাইভেট জব করে টাকা জমায় পরবর্তীতে বাইরে বিদেশে পড়াশোনার জন্য আসে, তাদেরও 1-2 বছর লেগে যায়। আমি তখন বললাম যে আমি 1-2 বছর কেন আমি ফটোগ্রাফিতে স্পেন্ড করি না।
আর আমার ভিতর ততক্ষণে সেই পরিমাণ আত্মবিশ্বাস জমে গেছিল, যেহেতু আমি অনেক রিকগনিশন পাচ্ছিলাম, যে আমি ফটোগ্রাফিতে আমি যদি চান্স পাই আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই হুম ট্যালেন্ট আমার আছে ন্যূনতম, আমার শুধু সুযোগটা দরকার। সেই সুযোগের জন্য আমি পরবর্তীতে কাউন্টার ফটোতে ভর্তি হই, ইনস্টিটিউশন পথে যাই, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ফান্ডিং, সেই পথ আমি ধরি, সেটা আলাদা বিষয়। আর আমি ভাবি যে আমি যদি এই সময়, মানে আমি তখন 2019 সালের কথা বলতেছি, আমি 2018 সালে অক্টোবরে পাশ করে বের হয়ে যাই চুয়েট থেকে। আমি 2019 সালের কথা বলতেছি, যে আমি এই সময় যদি আমি চেষ্টা না করি, ইঞ্জিনিয়ারিং এ যাই বা চাকরিতে ঢুকে যাই, অথবা ফটোগ্রাফিতে, আহ, আমি তখন বুঝে গেছিলাম যে আমি যদি ফুল টাইমে না যাই, ইঞ্জিনিয়ার হয়ে হবি হিসেবে ফটোগ্রাফি আমি ধরে রাখতে পারবো না, এটা সম্ভব না। ইভেন যারা বাংলাদেশে আছে তারা কিন্তু ধরে রাখতে পারে নাই, এবং তারা অনেক স্ট্রাগল করছে আমার নিজের চোখে দেখা। এবং আমার অনেক দেখা নিজের চোখে অনেক ট্যালেন্টেড ফটোগ্রাফার হারায় গেছে আমার সমবয়সী, যারা ওই সাহসটা করতে পারেনি যে ফটোগ্রাফিতে তারা স্ট্রাগলটা করবে, কারণ সবার তো স্ট্রাগল করার সেই ধৈর্য এবং মন মানসিকতা থাকেও না। খুবই স্বাভাবিক বিষয়, এটা আমি কাউকে ছোট করতেছি না। এবং আমি চাইও না আমি যে আমার যে ট্রমার ভিতর দিয়ে যেতে হয়েছে বা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে সবার ওইটা থেকে যেতে হোক। এটা খুবই কষ্টকর একটা পথ ছিল আমার জন্য। তো আমি যদি ট্রাই না করি আমার ফটোগ্রাফি ছেড়ে দিতে হবে। কিন্তু আমি যদি ট্রাই নাও করি, ভবিষ্যতে অনেক ইয়াং ফটোগ্রাফার এই ইন্ডাস্ট্রিতে আসবে। এমন না যে ইন্ডাস্ট্রি বসে থাকবে, ইন্ডাস্ট্রি হুম কারোর জন্য বসে থাকে না। তো তখন আমি যদি ইয়াঙ্গার জেনারেশন ফটোগ্রাফারকে দেখে আমি নিজে আফসোস করি, তখন এই রিগ্রেট আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তো এই কারণে আমি ইঞ্জিনিয়ারিংটা পুরোপুরি বাদ দিয়ে নিজেকে হচ্ছে পুরোপুরি আম, মনোনিবেশ করলাম ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। আর আম, এই এবং কয়েক বছর লাগছিল ফ্যামিলিকে কনভিন্স করতে। যখন টাকা আসা শুরু করলো, যখন ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আসা শুরু করলো, সম্মান আসা শুরু করলো শুধুমাত্র বাংলাদেশ থেকে না, পৃথিবীর সব দেশ থেকে। এখন তো আমি নিউ ইয়র্কে এসে আমি পড়াশোনা করতেছি বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠানে। এখন দে আর লেস ইনসিকিউর অ্যাবাউট মি। ইভেন এখনো কিন্তু আমার আব্বু আম্মু জানে না যে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে, বা হোয়াট দ্য হেল আই এম ডুইং উইথ ফটোগ্রাফি রাইট নাও, জাস্ট বিকজ আই এম ইন নিউ ইয়র্ক, এবং খুব ভালো ভালো মানুষদের আন্ডারে আছি। এই কারণে তারা লেস ইনসিকিউর। তো দুঃখজনক হলেও আমাদের জেনারেশনকে এই জিনিসটা ফেস করতে হবে যদি তারা আনকনভেনশনাল কোন একটা ইন্ডাস্ট্রি ফুল টাইম হিসেবে বেছে নেয়। এখানে কিছু করার নাই আসলে। এটা খুবই ইন্টারেস্টিং, যে কারণ হলো আম, এখানে একটা কালচার আছে যে ওরা বলে যে ফ্রম এজ 20 to 30 আপনার হলো রিস্ক টেক করা সবচেয়ে ক্রুশাল টাইম। এবং আমি খুবই মানে হ্যাপি যে আপনি এই জিনিসটা নিছেন। এটা খুবই একটা মানে আসলে এটা আম, সাহসিকতা পরিচয়। হ্যাঁ, ভাই, এটা আপনার সত্যি। কাছে আমার একটা কোশ্চেন ছিল যে ধরেন এই যে ফটোগ্রাফিক জার্নিটা আপনি শুরু করলেন ফোন মানে ফ্যামিলির ছবি তোলা বা ইভেন্টে ছবি তোলা কাইন্ড অফ, সো সেখান থেকে স্ট্রিট ফটোগ্রাফি অ্যান্ড দেন এখন ডকুমেন্টারি বা ফটো জার্নালিজমে আসা, এই যে জনরাগুলো আপনি সিলেক্ট করলেন, মানে এইটার পিছনের গল্পটা কি, যে কিভাবে হচ্ছে এই জনরাটা সিলেক্ট করলেন? হুম, হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আহ, শুধু ফটোগ্রাফিতেও না, তুমি যে কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, যারা পেইন্টার, যারা মিউজিশিয়ান, যারা স্কাল্পচার, যারা মিক্স মিডিয়া আর্টিস্ট, যারা লেখক, তো তাদের সকলের কাজ শেপ করে তুমি কিভাবে বড় হইছো, তোমার নিজের অভিজ্ঞতা এবং পৃথিবী এবং সমাজ নিয়ে তোমার দর্শন। আম, আমি যখন শুরু করি তখন মজার বিষয় হচ্ছে যে আমি চুয়েটে থাকাকালে কিছু মানুষ আমাকে কিছু কমেন্ট করতো, খুবই ইন্টারেস্টিং কমেন্ট, মনোযোগ দিয়ে শুনিও, যে তুমি চুয়েটে থাকো, চুয়েটের লোকেশন কেউ যদি দেখে, একদম পাহাড়ে একটা জঙ্গলের ভিতরে একটা লোকেশন, খুবই রিমোট একটা লোকেশন, সেখানে নেচার দিয়ে ভর্তি। হুম সেখানে আমি নেচারের ছবি না তুলে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি না করে, কোনো কনজারভেটিভ ফটোগ্রাফিতে না যে, যেটা আমার জন্য ইজি থাকতো, আমি খালি মানুষের ছবি তুলতাম, স্ট্রিটের ছবি তুলতাম। এটা একটা কারণ ছিল যেটা আমি তোমাকে বলছিলাম, যে আমি ইন্ট্রোভার্টেড ছিলাম। তো আমি হুম নিজেকে পুশ করতাম যে আমি ইন্ট্রোভার্ট খোলস থেকে বের হয়ে আসার জন্য, যেটা একটা উপায় ছিল ফটোগ্রাফি। তো এই কারণে আমি স্ট্রিট ছবিটা বেশি তুলতাম। এবং বাই নেচার বা বাই বর্ন আমি নিজেকে খুব বেশি কিউরিয়াস মনে করি। তো
আমার কিউরিওসিটির জন্যই, কিন্তু ফটোগ্রাফির আগেও আমি অনেক কিছু করে আছি। যেরকম আমি আই এম এ ফর্মার ক্লাসিক্যালি ট্রেন্ড গিটারিস্ট। আমি একজন গিটারিস্ট ছিলাম, আমি গিটার বাজাইতাম, পারফর্ম করতাম চুয়েটে থাকাকালে, ফিঙ্গার স্টাইল গিটার এজ এ সোলো ইনস্ট্রুমেন্টালিস্ট। আমি বিট বক্স করি কারণ আমি হিপ হপ হুম। মিউজিকের প্রতি আমার খুব আগ্রহ, এবং বিট বক্স আসছে হিপ হপ থেকে। তো ফটোগ্রাফি যখন আমি করা শুরু করি, যেহেতু আমি আমার জীবনের বেশিরভাগ সময় মানুষ থেকে দূরে বড় হয়ে আসছি, আমার কিউরিওসিটি মানুষকে জানার, সমাজকে জানার, লাইফের রিয়ালিটি গুলোকে খুব কাছ থেকে দেখার যে আমার আগ্রহ কৌতূহল ছিল, এই কৌতূহলটাই হচ্ছে যে আমাকে পরবর্তীতে শেপ করে যে আমি কি ধরনের ছবি তুলবো। এই কারণে হচ্ছে যে আমার ছবির বিষয় হয়ে যায় আন্ডার রিপ্রেজেন্টেড কমিউনিটিস, ট্রমা স্টোরিজ, সোশিও কালচারাল ইস্যুস, এবং বিশেষ করে হিউম্যান ইন্টারেস্ট যেগুলো আছে, এবং সমাজের ক্রাইসিস। এবং কারণ এগুলো থেকে আমি দূরে বড় হয়ে আসছি। এখন এজ এ ফটোগ্রাফার হিসেবে আমি আমার লাইফটাকে ডেডিকেট করে দিছি হিউম্যান রিয়েলিটিকে জানা থ্রু ফটোগ্রাফি। এই কারণে আমার ছবিগুলো বেশিরভাগ পলিটিক্যাল হয়, আমার ছবিগুলো ট্রাভেল হয় না, আমার ছবিগুলো এমন হয় না যে মানুষ সহজে হজম করতে পারবে ভিজুয়ালি। তো আমার আমি সবসময় চেষ্টা করি যে আমার ছবি যেন মাই মাই ফটো লাইক a good a good element of photography is photography raises questions rather than answers. হুম, তো হুম। এই জিনিসটাকে মাথায় রেখে আমি সবসময় ছবি তুলি, প্রজেক্ট করি। যেসব ডকুমেন্টের প্রজেক্ট আমি এখন পর্যন্ত করছিও, ইভেন আমি নিজেকে নিয়েও প্রজেক্ট করছি, সেলফ ডকুমেন্টারি করছি। শুধুমাত্র অন্যের দিকে আমি ক্যামেরা তাক করি নাই, ক্যামেরাতে আমি নিজের দিকেও ঘুরাইছি। তো এই যে কৌতূহল, এই কৌতূহলটাই হচ্ছে যে আমার পরবর্তীতে এই ফটো জার্নালিজমের দিকে আসার এই শিফট গুলো স্টেপ বাই স্টেপ আমার চলে আসছে। এখানে একটা ব্যাপার আছে যে ধরেন আপনি যখন চুয়েট থেকে বের হইলেন এবং চুয়েট থেকে গ্রাজুয়েশনের পরে যে টাইম লাইনটা, যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি ফটোগ্রাফিকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিবেন বা ফটোগ্রাফিতেই আপনি ফার্স্ট ট্রাইটা করবেন, তো সেই ক্ষেত্রে তখন আপনার কাছে কি মনে হলো যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা, মানে আপনার তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ছিল ইঞ্জিনিয়ারিং এ, সো ফটোগ্রাফির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশে আসলে সেই সুযোগটা কতটুকু? হুম। সো চুয়েট থেকে যখন আমি বের হইলাম, পাশ করলাম, রাইট, ঢাকায় আসলাম, একদম হুম, ইন্ডিপেন্ডেন্ট, বেকার, চাকরিও নাই, তার উপর ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে আমি ভাবলাম যে ফটোগ্রাফিতে ফুল টাইম স্ট্রাগল করব। আম, তখন সমস্যা হচ্ছে, কয়েকটা সমস্যা ছিল। একটা সমস্যা ছিল যে আমার তখন ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিং, আমার ব্যাকগ্রাউন্ড কমিউনিকেশনের ছিল না, হুম, জার্নালিজমের ছিল না, আর্ট বা ফটোগ্রাফির কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল না। তো আমার জিরো থেকে শুরু করতে হয়েছিল। যদিও আমি ততক্ষণে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, মানুষজন আমাকে চিনে ফটোগ্রাফার হিসেবে, কিন্তু প্রফেশনালি ইন্ডাস্ট্রিটা একদম আলাদা এজ এ হবিস্ট হিসেবে। তো আমি যখন লিটারালি অথৈ পড়ে গেছি, পরে আমি যখন ভাবলাম আরেকটা বিষয়, আমি ফটোগ্রাফিতে আসার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষজন সবসময় আমাকে বলতো যে ফটোগ্রাফিতে যেও না, ফুল টাইমে যেও না। ইভেন আমি অনেক মানুষের সাথে কথা বলছি, তারা বলছে যে ফটোগ্রাফিতে কোনো টাকা নাই, পয়সা নাই, ইন্ডাস্ট্রি নাই, কিন্তু তারা কেউ ফটোগ্রাফার ছিল না, তারা কেউ ফুল টাইমার ছিল হুম, না। তখন আমি ভাবলাম যে এখানে আসলে কোনো টাকা আছে কিনা, আসলে কোনো অপরচুনিটি আছে কিনা, আসলে ইন্ডাস্ট্রির ভিতরে যে আমি ইন্ডাস্ট্রিকে খুব গভীরভাবে দেখতে চাইছিলাম, এক্সপ্লোর করতে চাইছিলাম। তো আমি নিজে ওটার সাক্ষী হতে চাইছিলাম, যে নিজে চোখে দেখতে চাইছিলাম যে ওখানে ইন্ডাস্ট্রিটিতে কি চলতেছে, ভালো মন্দ সবকিছু। পরে আমি ওই একটা বছর খালি এক্সপ্লোরেশনের জন্য নিছি। কিভাবে নিছি? প্রথমে আমি বাসাকে জানাই নাই যে আসলে আমি ফটোগ্রাফিতে ফুল টাইমে আসতে চাই। তো যেটা আমি করছিলাম সেটা হচ্ছে যে আমি একই সাথে আইএলটিএস এর কোচিং করা শুরু করছিলাম, এমবিএ, আইবি এর কোচিং করা শুরু করছিলাম, এবং একই সাথে আমি পাঠশালাতে ভর্তি হই। আমি পাঠশালাতে বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স ভর্তি হই। আরেকটা জিনিস আমি বুঝছিলাম যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি দুই ভাবে চলে। তুমি যদি হবিস্ট ফটোগ্রাফার না হও, তাহলে হুম, হুম, তোমার যদি ব্যক্তিগত সিন্ডিকেট থাকে, তুমি যদি সিন্ডিকেটের অংশ হও, তোমার যদি ভালো নেটওয়ার্কিং থাকে, লিঙ্ক আপ থাকে, তাহলে এনজিও, কমার্শিয়াল, কর্পোরেট ইভেন্টগুলো তুমি এজ এ ফটোগ্রাফার হিসেবে খুব ভালো অ্যাসাইনমেন্ট পেতে পারো, কাজ পেতে পারো, হুম, এখানে হুম, টাকার কোনো অভাব নাই। তো আমি যখন
বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, বিশেষ করে এই সেক্টরটা, এনজিও, কমার্শিয়াল, ওয়েডিংস, বা ওয়েডিংসও তাও ঠিক আছে, কিন্তু অন্যান্য সেক্টর, ইভেন ফ্যাশন সেক্টরও, তোমার নেটওয়ার্কিং যদি তুমি বিল্ড আপ না করো তাহলে তুমি কোনো কাজ পাবা না। কিন্তু তুমি যদি একবার সিন্ডিকেটের অংশ হইতে পারো বা নেটওয়ার্কিং করতে পারো, এখানে টাকা কাজ কোনোটারই কোনো অভাব নেই। তো যেটা বললাম, আমার ব্যাকগ্রাউন্ড, নেটওয়ার্ক, সিন্ডিকেট কিছু ছিল না। তো আমি দেখতেছি আমি কাজ পাচ্ছি না, টাকা পাচ্ছি না, অতিশা করে পড়ে গেছি। সেকেন্ড যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে এডুকেশনাল ইনস্টিটিউট, এবং ওই লাইনটা আলাদা। ওই লাইনে আমি ভাবলাম যে আমার যেহেতু প্রিভিলেজ নাই, নেটওয়ার্কিং নাই, তাহলে আমার এই পথটা ধরতে হবে। এই পথটা ধরলে আমি নিজেকে প্রফেশনাল জগতের জন্য প্রস্তুত করতে পারবো, 1 নাম্বার। 2 নাম্বার, আমার ইনস্টিটিউশনাল নেটওয়ার্কিং হবে। হুম, ইনস্টিটিউশনাল নেটওয়ার্কিং শুধু বাংলাদেশের ভিতরেও আছে এমন না, ওটা বাংলাদেশের বাইরেও আছে। তো আমি ইনস্টিটিউশনের ছাত্র হিসেবে বাংলাদেশের যে ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক, ওটা তো গঠন করছি। আমি আরো পৃথিবীর যে গ্র্যান্ড প্ল্যাটফর্ম, অ্যাওয়ার্ড, ফান্ডিংস, হুম, এগুলোর সাথে আমি পরিচিত হয়েছি, ওগুলোতে আমি নিজের একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে পারছি। তো আমার এই দুইটা সুবিধা হয়েছিল। তো তোমার হয় নেটওয়ার্কিং, তোমার যদি থাকে, সিন্ডিকেটের অংশ ধরো, তোমার কাজ করতে নট নেসেসারিলি তোমার ইনস্টিটিউশনের ভিতর দিয়ে যেতে হবে। তোমার যদি নিজের ভিতর আমার মতো কৌতূহল না থাকে ফটোগ্রাফি নিয়ে আরো গভীরভাবে জানার, তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। তো তাদের জন্য আমার মনে হয় না, উইথ হাম্বল রেসপেক্ট, আমার মনে হয় না যে তাদের ইনস্টিটিউশনাল এই শিক্ষার দরকারটা আছে। এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু ফটোগ্রাফার আছে বর্তমানে, হয়তোবা তোমরা চিনবাও, তারা হুম, হুম, এই পথটা না ধরে বেশ ভালো নাম কামাইছে, টাকাও কামাইছে, প্রতিষ্ঠিত হয়েছে। দের ইজ নাথিং রং উইথ দ্যাট। কিন্তু আমার সেই প্রিভিলেজটা ছিল না, তো আমি এই ইনস্টিটিউশনে গেছি। 2 নাম্বার, আমার যদি প্রিভিলেজ থাকতো আমি তারপরেও ইনস্টিটিউশনের মধ্য দিয়ে যেতাম, কারণ আমার ভিতর ওই আগ্রহটা আছে ফটোগ্রাফি নিয়ে অনেক হুম, ধরনের হুম, পড়াশোনা করার, জানার, এবং খুব ভালোভাবে একটা একটা বেসিক ডিগ্রি নেওয়ার। ফটোগ্রাফি ইঞ্জিনিয়ারিং এর একটা ডিগ্রির মতো, যেটা আমি চুয়েট থেকে নিয়ে আসছি। শুধুমাত্র আমার আমার ইচ্ছা ছিল, আমি যেভাবে টেলিকমিউনিকেশনের উপর ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা নিছি, আরো অনেক শাখা আছে স্পেশালাইজড, হুম, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, রাইট? আমার নিজের ইচ্ছা ছিল যে আমি একটা বিষয়ে এক্সপার্টিস হব, যেটা আমি বর্তমানে ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং ফটো জার্নালিজমে নিজেকে আমি এক্সপার্ট হিসেবে আমি গড়ে তুলতেছি বর্তমানে। তো এটাও একটা লক্ষ্য ছিল যে আমি আম, প্রাতিষ্ঠানিক শিক্ষার আহ, রাস্তাটা আমি ধরে নিছি। কিন্তু এখানে আহ, আমার উপদেশ সবার জন্য কাজে লাগবে না, এটার একটা কারণ হচ্ছে, সবার বাংলাদেশে, স্পেশালি বাংলাদেশে বা সাউথ এশিয়ায়, সবার আর্থিক প্রিভিলেজ, সোশ্যাল প্রিভিলেজ, ফ্যামিলিগত প্রিভিলেজ থাকে না। আমার একটা প্রিভিলেজ ছিল যে আমার ফ্যামিলি গরিব তো ছিল না, ধনীও ছিল না। শুধুমাত্র যেটা হয়েছিল যে আমার ফ্যামিলি আমার টাকার উপর নির্ভরশীল ছিল না। তো আমি যদি আমার পকেট মানি, আমার নিজের খরচ নিজে আমি যদি জোগাড় করতে পারি, আমার আলাদাভাবে কোনো কন্ট্রিবিউট করতে হবে না। সেই হিসেবে আমি ওই একটা বছর সময় আমি নিতে পারছিলাম। হুম, বাংলাদেশে অনেক মানুষ আছে যার ওই ন্যূনতম প্রিভিলেজটাও নাই। তাদের জন্য একাডেমিক বলো বা অন্যান্য ফটোগ্রাফি বলো, এই ধরনের পেশাতে সাস্টেন করাটা অনেক অনেক কঠিন। ইভেন আমি এটার কথা বলতেছি, তো আমি যে আমেরিকাতে আছি, অথবা তোমরা তো আমেরিকাতে আসছো, দেখো তো আমেরিকান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সিটিজেন এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সিটিজেনের মধ্যে কি পরিমাণে পার্থক্য, প্রিভিলেজের আকাশ পাতাল পার্থক্য। জীবনের রিয়ালিটির যে পার্থক্য কতটুকু, এখানে বাইরের দেশে আসলে বোঝা যায়। তো আমাদের দেশের মতো আন্ডার প্রিভিলেজ একটা কান্ট্রিতে থেকে এইখানে আম, করাটা আসলেই অন্যান্য পৃথিবীর অনেক, কারণ আমি যখন ইন্টারন্যাশনাল গ্র্যান্টে অ্যাপ্লাই করি, অ্যাওয়ার্ডে আমি প্রতিযোগিতা করি, আমি কিন্তু শুধু বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের কাছ থেকে আমি প্রতিযোগিতা করে আমার জিতে নিতে হয়। কিন্তু তারা কিন্তু অনেক উপরে আগায় থাকে তাদের প্রিভিলেজের জন্য, এজ এ সিটিজেন হিসেবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির। তো আমাদের দ্বিগুণ পরিমাণ কষ্ট করতে হয় শুধু তাদের সাথে টক্কর দিতে যাওয়ার জন্য। তো এই বিষয়গুলো মাথায় রেখে কারোর এই পথে আসা উচিত। এবং বর্তমানে আমি কারো ডিসকারেজ করতেছি না, আমি শুধু এটা হুম, বলতেছি যে তোমার স্ট্রাগলটা দ্বিগুণ পরিমাণে করতে হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে, অন্যান্য মানুষদের থেকে, অন্যান্য মানুষ এজ ইন অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষদের থেকে, শুধুমাত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তোমার যদি ওই দ্বিগুণ পরিমাণ স্ট্রাগল করা মন মানসিকতা থাকে, এবং
আমার মতো আমার লাইফে ফটোগ্রাফি যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা ছিল, এত গভীর অ্যাটাচমেন্ট যদি কারোর থেকে থাকে, আমি বলবো গো ফর ইট। আদারওয়াইজ ওই ধরনের মন মানসিকতা না থাকলে স্কুলে ভর্তি হয়েও স্কুল থেকে অনেকে ড্রপ আউট হয়ে যায়, আমার ক্লাসমেটরাও হয়েছিল। তো এই ঘটনা খুবই নর্মাল একটা বিষয়। তো সবার ক্ষেত্রে এই ধরনের উপদেশ খাটবে না, কিন্তু যাদের খাটবে তারা টিকে থাকবে। আমি বলবো যে ভাই আমাদের পডকাস্টের আসলে উদ্দেশ্যটাও এরকম যে কাউকে ডিসকারেজ করা না, বরঞ্চ ইন্সপায়ার করা, পাশাপাশি তাকে একটা আইডিয়া দেওয়া যে আসলে রিয়েল লাইফে সিনারিওটা কেমন হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি যখন ডিসাইড করলেন যে হায়ার স্টাডিজ করবেন, এট দ্য টাইম আপনি অলরেডি হলো ডিপ্লোমা করতেছেন, তাই না? কাউন্টার করতে, সো বিং সারাউন্ডেড বাই লাইক মাইন্ডেড পিপল, এবং আপনার হয়তো অনেক মেন্টর ছিল ওখানে যারা আপনাকে প্রিটি শিওর খুবই পজিটিভলি ইনফ্লুয়েন্স করছে। সো আমি এই পিকচারটা দেখতে যাচ্ছি যে আসলে মানে এই ক্ষেত্রে আপনার এই যে দেশ থেকে ডিপ্লোমাটা নেওয়া, এটার ইফেক্ট আপনার এই আজকের লাইফে কিরকম আপনি মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসলে? হ্যাঁ, আহ, বাইরে এসে বাইরে ফটোগ্রাফি পড়তে আসার পারপাস আমি মনে করি যে প্রথমত আমি নিজেকে এজ এ ফটোগ্রাফার হিসেবে কোন পর্যায়ে কিভাবে দেখতে চাই। আমার স্বপ্ন এজ এ ফটোগ্রাফার হিসেবে যে আমি যে কোনো একটা আন্তর্জাতিক মিডিয়া নিউজ এজেন্সির ফটোগ্রাফার হিসেবে কাজ করব, লাইক দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, এনপিআর, হাজার হাজারটা আছে আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে। তো আমি অনেকে ইউরোপে যেতে পারে, কিন্তু আমি নিজেকে ফটোগ্রাফার হিসেবে যেখানে যে পজিশনে দেখতে চাই, সেটার জন্য আমেরিকা আমার জন্য বেস্ট। নিউ ইয়র্ক স্টেট হিসেবে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ছিল, সেম কারণে। তো আমি সেভাবে টার্গেট করি, আমি নিজেকে প্রস্তুত করছি। তো বাইরে আসার যে কালচারটা ইঞ্জিনিয়ারিং হিসেবে বা ইঞ্জিনিয়ার বা ডক্টর হিসেবে বেশি হইলেও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বাইরে আসার কালচারটা হুম হুম। গড়ে ওঠে নাই। আসতেছে বেশ কয়েকজন, কিন্তু পার্সেন্টেজ হিসেবে খুবই নগণ্য। এটা অনেকগুলা কারণ আছে। কারণ বাইরে আসার পর্যন্ত অনেকে সে মোটিভেশন হারায় ফেলে, আহ জব সুইচ করে ফেলে, স্ট্রাগল করতে করতে ক্লান্ত হয়ে ছেড়ে দেয়। এবং এখানে টাকা পয়সার অনেক বিষয় আছে, তুমি যদি ফুল ফান্ডেড না পাও, বিশেষ করে এইসব ধরনের ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপেন্সিভ, অনেক 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 এক্সপেন্সিভ। ইভেন আমি এখন অবাক হই যে আমি কাউন্টার ফটোতে যে আমি 2 বছর ডিপ্লোমা করছি, কত সস্তাতে কত আন্তর্জাতিক মানের শিক্ষাটা আমি পাইছি, এটা মানুষের কোনো আইডিয়া নাই। শুধুমাত্র একটা আইডিয়া দিতে চাই, আমার মাস্টার্সের ডিগ্রি 37 ক্রেডিট, 1 বছর, যেটাকে আমি টেনে 2 বছর বানাইছি, কিন্তু টিউশন ফি হচ্ছে 1 বছরের 37 ক্রেডিটে আহ $75,000। তো পার ক্রেডিট 2,000 করে পড়ে। তো 2,000 হুম হচ্ছে হুম। 2.5 লাখের মতো টাকা হয়, তাই না? $2,000। আমি ওই 1 ক্রেডিটের টাকা দিয়ে কাউন্টার ফটোতে 2 বছরের ডিপ্লোমা করছি। এবং এটা আসলে ভাই আমাদের ইভেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ক্ষেত্রেও, যে সরকারি যে ইঞ্জিনিয়ারিং বা সরকারি যেই ইনস্টিটিউশন গুলো আছে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমরা যত কম খরচে আসলে এডুকেশনটা পাই, এখানে সেই তুলনায় খরচটা অনেক বেশি। হ্যাঁ, এবং না, এটা আমি বললাম কারণ হচ্ছে বাংলাদেশে আমি অনেক মানুষজন চিনি তো যারা বলে যে ফটোগ্রাফি এটা ঠিক যে ফটোগ্রাফি শখ হিসেবে বা পেশা হিসেবে একটা এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ। আমি অবশ্যই মানি। হুম কিন্তু হুম। অনেকে বলে এডুকেশনটা এক্সপেন্সিভ, কিন্তু এডুকেশনটা আমাদের দেশে সব থেকে চিপ সেই হুম হুম। হিসেবে। কারণ হচ্ছে যে আমি এই 2 বছরের কাউন্টার ফটোতে থেকে যে পরিমাণে শিখছি, আমি তো আন্তর্জাতিক জ্ঞানগুলো আমি দিচ্ছি অন্যান্য অনেক বাঘা বাঘা ফটোগ্রাফারদের সাথে কম্পিট করে জিতছি। তো আমি কাউন্টার ফটোতে পড়ে যারা পাঠশালাতে পড়ে, তার পাঠশালাতে পড়েও সেভাবেই জিতে। তো মানুষের আইডিয়া নেই অ্যাজ লং অ্যাজ তারা বাইরে না আসে। তো বাইরের রিয়ালিটিতে এই ধরনের পড়াশোনা খুবই 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 এক্সপেন্সিভ। এবং আম, এই কারণে আমি এখানে আসছি। এবং আম, সঠিক সত্যি কথা বলতে আমি এখানে এসে এরকম না যে আমি খুব বেশি কিছু একাডেমিকলি শিখতেছি। কারণ আমি যা একাডেমিকলি শিখছি কাউন্টার ফটোতে থেকে,
আমি এখানে আসার পর বুঝতেছি যে আমি অলরেডি 60 থেকে 70% অলরেডি শিখে গেছি। বাকি আমার যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যখন বাংলাদেশে একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, আমরা বাংলাদেশের ভিতরেই থাকি, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে থাকি, বাংলাদেশের মানুষের সাথেই কাজ করি। বাইরে আসলে দেশ বলতে কিছু থাকে না। তুমি পুরো পৃথিবীর কালচারাল এনভায়রনমেন্টে তুমি বড় হয়ে উঠতেছো, বিভিন্ন ধরনের মানুষের সাথে তোমার কথাবার্তা চলতেছে, বিভিন্ন ধরনের মানুষের, বিশেষ করে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে, যেখানে এই ইন্ডাস্ট্রিগুলো, কাজগুলো খুব বেশি এক্সপেরিয়েন্সিয়াল। এবং ওই এক্সপেরিয়েন্সিয়াল কথাটার মানে হচ্ছে যে তোমার কাজটা তোমার নিজের ব্যক্তিগত জীবনে এক্সপিরিয়েন্স দিয়েই তো তুমি কাজটা করো। কত ধরনের মানুষ, কত ধরনের ভ্যারাইটি কাজ করে, এবং তাদের কাজের অভিজ্ঞতাও না, তাদের লাইফের অভিজ্ঞতা, তারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে তারা উঠে আসছে। এবং আমি এখানে এসে ব্যক্তিগতভাবে যে রেসিডেন্ট হিসেবে অন্যান্য আর্টিস্টের সাথে যে আমি কোলাবরেট করতেছি, কথাবার্তা বলতেছি, একই সাথে একই ক্লাসে একই স্টুডিওতে বসে কাজ করতেছি, এই এক্সপিরিয়েন্স গুলো তুমি টাকা দিয়ে তুমি মেজার করতে পারবা না। এবং এই জিনিসটা আমরা বাংলাদেশে থাকতে তুমি একাডেমিকলি যত বড় ডিগ্রি নাও না কেন, এটা কখনো আসবে না। তো এই যে পার্থক্যর জায়গাটা, আমি বলবো যে এইটাই সব থেকে বড় পার্থক্য বাইরে হায়ার স্টাডিতে আসার জন্য। এবং আমি এখানে এসে যে পরিমাণে বড় বড় ডিরেক্টর, যে পরিমাণে বড় বড় ফটো এডিটরের সাথে আমার নেটওয়ার্কিং হচ্ছে, যে জিনিসটাতে আমার হুম ঘাটতি হুম ছিল আগে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং হাই প্রোফাইল ফটোগ্রাফারদের সাথে আমি একই সাথে ডিনার করতেছি, একই সাথে বারে যাচ্ছি, একই সাথে আমার হোটেলে রেজিডেন্সি হচ্ছে, একই সাথে আমি স্টুডিওতে কাজ করতেছি, একই সাথে আড্ডা দিচ্ছি, যেটা আমি বাংলাদেশের রাস্তাঘাটে টং দোকানে আমার ফ্রেন্ডের, স্কুল ফ্রেন্ডের সাথে করতাম। এটাই আমি অন্যান্য বড় বড় আর্টিস্টের সাথে এখানে এসে করতেছি। এই অপরচুনিটিটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য না, অন্যান্য দেশের অনেক বড় বড় আর্টিস্ট এখানে আসে হাই স্ট্যাটাসের জন্য, একই ধরনের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। এমনও না যে তারা নিজেদের হুম। তাদের পড়াশোনাতে ঘাটতি আছে। তো এইটা হচ্ছে পার্থক্য। আর এটা আমি মনে করবো যে শুধুমাত্র ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতেও না, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য মেডিকেল ইন্ডাস্ট্রিতেও এই ধরনের কথাগুলো প্রযোজ্য হয়। কিন্তু আমি বলবো যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এই বিষয়গুলো অনেক বেশি ম্যাটার করে, যেহেতু এটা খুব বেশি এক্সপেরিয়েন্সিয়াল এবং ইন্ডাস্ট্রিগুলো খুব বেশি আলাদা। তো এই আরেকটা বিষয় ছিল যে আমি বাংলাদেশে থাকতে কাউন্টার ফটো স্টুডেন্ট হিসেবে সবসময় যা আর্টিস্টের নিয়ে পড়তাম, যেসব ফটোগ্রাফারদের নিয়ে পড়তাম, যে ধরনের ফটোগ্রাফিক ট্রেন্ড, ফটোগ্রাফিক এস্থেটিক্স, ফটোগ্রাফিক কালচার নিয়ে আমাদের পড়ানো হতো, সব ছিল এই আমেরিকার এই হাব নিয়ে। তা আমি ওই মেইন হাবে যে এই কালচারটা আমি নিজের চোখে এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম। তো এটা আমার বড় একটা ইন্সপিরেশন ছিল ফটোগ্রাফিতে আমার হাই স্ট্যাটাসে আসার জন্য। এবং এখানে আসার পর আমি এক ফোঁটাও রিগ্রেট করি নাই যে আমি এখানে আসছি। যেটা বললাম এগেইন, হয়তোবা আমি ফটোগ্রাফি হিসেবে 80% একাডেমিক নলেজ আমার হয়ে গেছিল, কিন্তু এক্সপিরিয়েন্স হুম গুলো হুম। আমি কখনোই জীবনে পাইতাম না, যেটা আমি এখন পাচ্ছি। এটাই হচ্ছে যে স্ট্যান্ড আউট করে। একটা ব্যাপার ভাই, যদি কাউন্টার ফটোর যে ডিপ্লোমাটা আপনি করলেন, আপনি তো ইঞ্জিনিয়ারিং শেষ করে তারপরে ডিপ্লোমাটা করলেন। এখন কেউ যদি এইচএসসির পরপরই চিন্তা করে যে আমি ডিপ্লোমাটা করব, আমি অন্য কোনো দিকে যেতে চাই না, আমি শুধু ফটোগ্রাফি করব, তো সেই ক্ষেত্রে সেটা সম্ভব কিনা? টেকনিক্যালি সম্ভব, আমি কিন্তু সেটা কিন্তু সেটা আমি উপদেশ দিব না, কারণ কারণ হুম হচ্ছে সামহাও কারোর লাইফে যদি এই মাস্টার্স করার অপরচুনিটিটা আসে, অথবা হাই স্টাডিজ করার অপরচুনিটি আসে ফটোগ্রাফি, কিউরেশন, অথবা যে কোনো ফাইন আর্ট সাবজেক্টে, সেখানে ম্যান্ডেটরি হিসেবে তোমার ব্যাচেলরের সার্টিফিকেটটা লাগে। এটা ম্যাটার করে হুম না যে তোমার ব্যাচেলরটা কিসের উপর। আমি আমার ইঞ্জিনিয়ারিং এর চুয়েটের সার্টিফিকেট দিয়ে কিন্তু ফটো জার্নালিজমের মাস্টার্সে আমি আসছি। কাউন্টার ফটোর সার্টিফিকেটটা আমার ক্রেডিবিলিটি বাড়াইছে, কিন্তু শুধুমাত্র কাউন্টার ফটোর সার্টিফিকেট দিয়ে আমি মাস্টার্সে আমি অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ এটা ডিপ্লোমা সার্টিফিকেট, তোমার ব্যাচেলর লাগবে। এবং বর্তমানে বাংলাদেশে পাঠশালা ব্যাচেলর ডিগ্রি ঢাকা ভার্সিটির আন্ডারে ওইটা হুম। প্রোভাইড করে, শুধুমাত্র পাঠশালা প্রোভাইড করে। আম, আর কেউ প্রোভাইড করে না। ঢাকা ভার্সিটির আরেকটা ডিপার্টমেন্ট আছে, টেলিভিশন ফিল্ম এন্ড রেডিও, সেটা আলাদা বিষয়। সেটা শুধুমাত্র ফটোগ্রাফিক বেসড না, ফটোগ্রাফিক বেস শুধুমাত্র পাঠশালাই প্রোভাইড করে। তো আমি বলবো যারা এসএসসি থেকে পাস করছে, তাদের উচিত হয় এই এই ব্যাচেলরটা নেওয়া, আর না হয় অন্য ব্যাচেলর নেওয়া, এবং ওই ব্যাচেলরের পাশাপাশি ডিপ্লোমাটা করা। ডিপ্লোমা হচ্ছে যে তোমার স্কিল গ্রো করবে, রেজিউমে গ্রো করবে, পোর্টফোলিও গ্রো করবে,
কিন্তু হায়ার এডুকেশনে কোনো অপরচুনিটি আসলে সেই ক্ষেত্রে তোমাকে কোনো হেল্প করতে পারবে না এজ এ সার্টিফিকেট হিসেবে। এটা রিয়ালিটি যেটা আমি বলতেছি। হুম তো এই জিনিসটা মাথায় রেখে সবার সামনে আগায় নেওয়া উচিত। কারণ আমি জানি, নাম বলবো না, কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, খুব ভালো পোর্টফোলিও, শুধুমাত্র তারা ব্যাচেলর থেকে ড্রপ আউট হয়েছে বলে বাইরের দেশে আসতে পারতেছে না, বা আসার জন্য অনেক 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 স্ট্রাগল করতেছে আমাদের থেকেও বেশি। তো এটা খুব আনফরচুনেট একটা জিনিস হয়ে যাবে যে তুমি যদি ব্যাচেলরটা না করো, ইভেন যে কোনো ব্যাচেলর, তুমি যদি একদম মন স্থির করো তুমি ফটোগ্রাফিতে কাজ করবা, ফটোগ্রাফিতে পোর্টফোলিও তোমার আছে, প্রোফাইল আছে, রেজিউমে আছে, খুবই ভালো কথা, কিন্তু ব্যাচেলর ডিগ্রিটা রাখতে হবে। তুমি যদি স্পেশালি বাংলাদেশের বাইরে কাজ করতে চাও এসে ফিজিক্যালি এজ এ স্টুডেন্ট হিসেবে। আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা ভাই, যদি টাইমলাইনটা আমাদের সাথে শেয়ার করতেন যে কিরকম টাইম ধরে আপনি প্রিপারেশন নিয়েছেন, তারপরে হলো এখানে যেহেতু এটা একটা ডিফারেন্ট, নট এন ইঞ্জিনিয়ারিং এমএস, সো এখানে আপনার কোনো ডিফারেন্ট প্রিরিকুইজিট ছিল কিনা, আহ, এবং আপনি কতগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, এগুলো যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন। আমি বলতে পারি, কিন্তু আমারটা আসলে অন্যদের থেকে অনেক বেশি ডিফারেন্ট হবে, কারণ আমার পুরো জার্নিটাই খুব বেশি ব্যতিক্রম ছিল। প্রথমত আমার মাস্টার্সটা আসতে খুব বেশি দেরি হয়ে গেছে। এক নাম্বার, আমি আম, প্রথম কারণ এবং প্রধান কারণ ছিল করোনা ভাইরাস প্যান্ডেমিক, যেটা আমার লাইফ থেকে 1 থেকে 1.5 বছর সময় নষ্ট করে গেছিল। তো আমি যখন 2019 সালে আমি নিজে মানে এক্সপ্লোরেশনে নামছিলাম, তখন হচ্ছে যে আম, আমি যখন কোচিংগুলো করতাম, আইএলটিএস, আইবিএ, ওগুলোর কোচিং করতাম একই সাথে। আম, পাঠশালাতে আমি যখন বেসিক অ্যাডভান্স করা শুরু করলাম, আমি আমি বুঝতেছিলাম যে আমার জন্য ফটোগ্রাফির বাইরের পড়াশোনাটা খুব বেশি মেন্টাল টর্চার হয়ে যাচ্ছে, আমার ভাল লাগতেছিল না। আর ওপর দিকে আমি পাঠশালাতে বেসিক কোর্সে পুরো ব্যাচ থেকে আমি ফার্স্ট হয়েছিলাম, যে কারণে আমি স্কলারশিপ পাইছিলাম অ্যাডভান্স কোর্সের জন্য। পরে অ্যাডভান্স কোর্সে করেও আমি পরে পুরো ব্যাচে আমি ফার্স্ট হয়েছিলাম। আম, পরবর্তীতে আমি কান্ডা ফটোতে ডিপ্লোমাতে ভর্তি হলাম, কিন্তু ভর্তি হওয়ার আগে পরে আমি ডিসিশনটা নিতে, আমি ওই যখন, হুম এবং ইন দ্য মিন টাইম আমি ইন্ডাস্ট্রি মানুষের সাথে আমি কথা বলা শুরু করেছিলাম, যে ওয়েডিং ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, ফটোগ্রাফির, ডকুমেন্টারি, যারা প্রফেশনালি কাজ করতেছে ইন্ডাস্ট্রিকে আরো ভালোভাবে বোঝার জন্য। তখন আমি হচ্ছে যে পুরোপুরি মনোনিবেশ করলাম। আর একটা বিষয়, যে আমি তখনই কিন্তু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে দিতে পারতাম, সেটা করিনি। কারণ হচ্ছে যে আমি চাইছিলাম, মানে এটা আমার ব্যক্তিগত একটা প্রিফারেন্স ছিল, হুম যে শুধুমাত্র বাইরে আসার জন্য না এসে আমি আসবো ফটোগ্রাফিতে, এবং ফটোগ্রাফির খুব ভালো প্রতিষ্ঠানে, যেটা ওয়ার্ল্ড ফেমাস। আমি যেহেতু আমার লাইফে এত কষ্ট করতেছি, আমি এই দিকটাতে কেন স্যাক্রিফাইস করব? তো আমার একটা গড তুমি ছিল, যে কারণে আমি পরবর্তীতে আরো অনেক বেশি স্ট্রাগল করতেছিল, যেটা আমি পরে বলতেছি। আম, পরে আমি কাউন্টার ফটোতে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর প্যান্ডেমিক চলে আসলো, তো আমার 1-1.5 বছর বসেছিলাম। আম, তখন ইনকামও ছিল না, খুব খুব ফ্রাস্ট্রেশনে গেছিল আমার ওই সময়টাতে। কিন্তু তখন থেকে হচ্ছে যে আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করা শুরু করি। আমার মার্শাল আর্টের কাজটা তখন থেকেই শুরু হয়। আমার মার্শাল হুম আর্টের কাজটার পরিকল্পনা হয়েছিল প্যান্ডেমিকে যখন কোয়ারেন্টিনে বসেছিলাম, এবং সাথে কোয়ারেন্টিন যখনই শেষ হয়েছিল সাথে সাথে আমি এটা নিয়ে কাজ করা শুরু করছিলাম। কারণ আমার তখন ক্লাস শুরু হয় নাই, আমি একা বসেছিলাম, বেকারও ছিলাম, কিছু একটা করতে হবে। তো আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট কাজ করা শুরু করছিলাম, পরবর্তীতে যেটা আমার লিটারালি ওয়ার্ল্ড ফেমাস একটা কাজ হয়ে যায়, এবং যেটাতে আমার লিটারালি পুরো আমার কেরিয়ারটাই গঠন করে দেয় ওই একটা কাজ। আম, তো কোভিডটা আসলে ইন সেন্স আপনার জন্য একটা ব্লেসিংস হিসেবে আসছে, কারণ উই উই লিভ টু ফাইটটা আপনার ওই 2019-এই করা, তাই তো? হ্যাঁ, শুরু করা 2019 সালের নভেম্বর, না না, আহ 2020 সালে, হ্যাঁ, করোনা ভাইরাসের পর ঠিক 2020 করা। সালের নভেম্বরে শুরু করা। হ্যাঁ, 2020 সালের নভেম্বরে শুরু করা, এইটা একটা ব্লেসিং ছিল। আর এক কারণ ছিল আমার বাসায় তখন আমার প্রতি কারো বিশ্বাস ছিল না, তো তারা চাইছিল যে ফটোগ্রাফিতে পড়াশোনার পাশাপাশি আমাকে আরো একটা ডিগ্রিতে কোনো এমবিএ বা ইসেতে, ইএমবিএ বা অন্য কোনো ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করাই দিবে। যখন করোনা আসলো ভর্তি তো হয় না, আমি উল্টো ওটা ছেড়ে দিয়ে ফটোগ্রাফিতে। তো এটা একদিক থেকে ব্লেসিং ছিল, এটা আমি অস্বীকার করব না। তো ওটা আমি নিজেভাবে আমি কাজে লাগাইছি আমার লাইফের জন্য। যাই হোক, হুম
পরবর্তীতে কাউন্টার ফটোতে চালাই গেলাম ডিগ্রিটা। ডিগ্রিটা চালানোর পর আমি তখন দেখলাম যে না, আমার পোর্টফোলিওটা ভালো হয়েছে, আমার রেজিউমে এই পর্যায়ে বিল্ড হয়েছে। এবং আমাকে অনেকে বলে যে আমি এত অ্যাওয়ার্ড এবং গ্র্যান্টে অ্যাপ্লাই করি কেন, আমি কি ফেমাস হওয়ার জন্য পাগল হয়ে গেছি নাকি? কারণ যারা গ্র্যান্ড পায়, অ্যাওয়ার্ড জিতে, একটা এটা যেটা অনেক কঠিন, কারণ কেউ যদি গ্র্যান্ডে অ্যাপ্লাই করে তখন বুঝবে যে গ্র্যান্ডে একটা হুম হুম ভালো পজিশনে যাওয়া কি পরিমাণে কঠিন। তুমি সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করতেছো, সবাই অ্যাপ্লাই করতেছে, তোমাকে প্রজেক্টের ছবি দিতে হবে 15 থেকে 20টা, প্রপোজাল দিতে হবে, ছবির স্টেটমেন্ট, প্রজেক্ট স্টেটমেন্ট, ছবির ক্যাপশন, ওটার জন্য, এবং একটা ডকুমেন্টারি প্রজেক্ট, লং টার্ম প্রজেক্ট কিন্তু অনেক সময় লাগে এবং অনেক হুম হুম। অনেক কাজ, অনেক কমপ্লিকেটেড প্রসেস। এবং তুমি একটা গ্র্যান্টে অ্যাপ্লাই করতেছো, সারা পৃথিবী থেকে মাত্র একজনকে সেই গ্র্যান্টটা দিবে। তুমি বুঝতেছো যে কি পরিমাণ এটা কিন্তু জুয়া খেলার মতো সারা পৃথিবী থেকে। হ্যাঁ। তো আমার ওরকমই মনে হতো যে আমি কি গ্র্যান্ডে অ্যাপ্লাই করতেছি, আমার মনে হচ্ছে যে জুয়াই খেলতেছি লিটারালি। কিন্তু তারপরেও আমি আহ, চালায় যাচ্ছিলাম। কারণ কারণ হচ্ছে যে এটাতে তোমার ডকুমেন্টারি ফর্ম, লং টার্ম ফর্ম এবং গ্র্যান্ড হচ্ছে ফটোগ্রাফি সব থেকে বড় এবং কঠিনতম জিনিস। এখানে তুমি যদি ট্রাই করতে থাকো, এর মানে যে তুমি ফটোগ্রাফার হিসেবে আরো অনেক ম্যাচিউর হচ্ছে, তোমার স্কিলটা ডেভেলপ হচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, গ্র্যান্ড অ্যাওয়ার্ড প্ল্যাটফর্মে জিতলে তোমার ইন্টারন্যাশনাল সার্কেলটা গ্রো হচ্ছে, যারা রানার আপ হচ্ছে, যারা গ্রোথিং। কম্পিটিশন অর্গানাইজেশন। আমার তো এটাই তো টার্গেট ছিল যে আমি একটা নেটওয়ার্ক গ্রো করব, বাংলাদেশের ভিতর তো ছিল হুম না, তো আমি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গ্রো করা শুরু করছি। তো ওইভাবে আমি চিন্তা করছি যে বাংলাদেশে আমি পাত্তা না পেলেও আমি নিজেকে হচ্ছে এমন ভাবে গড়ে তুলবো যেন আমার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক হয়ে যাবে। এখন আমি মেজর 3টা ইন্টারন্যাশনাল কমিউনিটি মেম্বার হিসেবে আছি, ডাইভার্সিফাই ফটো 7 কমিউনিটি, এবং আরেকটা আছে। তো আম, আরেকটা বিষয় আছে যে ফেমাস হওয়ার জন্য না, আমি, হ্যাঁ, আমি আম, অনেক ন্যাশনাল নিউজ হয়েছে আমাকে নিয়ে, আমি ফিচার্ড হয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল নিজেকে ফটোগ্রাফার হিসেবে জাজ করা এই গ্লোবাল কমিউনিটিটাকে, শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি না, গ্লোবাল কমিউনিটিটাকে। এবং হচ্ছে যে আম, যেটা বললাম, নিজেকে গড়ে তোলার, নেটওয়ার্কিংটা বানানোর। পরবর্তীতে রিজিউমে তৈরি হলো, পোর্টফোলিও তৈরি হলো, তখন আমি অ্যাপ্লাই করা শুরু করলাম 2023 সালে। কারণ 2023 ওকে। সালটা হচ্ছে আমার কাউন্টার ফটোর লাস্ট ইয়ার ছিল। কারণ কাউন্টার ফটোর আচ্ছা। আমার যে প্রফেশনাল ডিপ্লোমা, এটা 2 বছরের ছিল। হুম হুম। আহ, আমি অ্যাপ্লাই করছি সারা পৃথিবী থেকে মাত্র 2টা ইউনিভার্সিটিতে। এবং ওই 2টা ইউনিভার্সিটি ফটো জার্নালিজমের জন্য আহ, বিশ্ববিখ্যাত। একটা নিউ হাউস, সিরাকিউস ইউনিভার্সিটি, নিউ হাউস হুম হুম। স্কুল। আর একটা হচ্ছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, নিউ মিডিয়া ফটো জার্নালিজম। আম, এটা একটা কারণ ছিল যে কেউ যদি ফটোগ্রাফিতে পড়তে আসে তাকে 2টা বিষয় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে তুমি কোন লাইনে যাবা। হুম একটা হুম। ডিগ্রি আছে MFA, মাস্টার্স অফ ফাইন আর্ট, সেটা ফটোগ্রাফির যে কনসেপচুয়াল সাইড, ফাইন আর্ট ফটোগ্রাফি, এটার বেশিরভাগ প্র্যাকটিস হয় মিক্স মিডিয়া, ইনস্টলেশন, কিউরেশন, এক্সিবিশন, ইনস্টলেশন, রাইট? ওই লাইন আলাদা। আরেকটা যেটা আমার ফটো জার্নালিজমের ডিগ্রি, এটা মিডিয়া বেসড। এটা হচ্ছে যে আচ্ছা। তোমার ম্যাগাজিন, নিউজ পেপার, ফটো এডিটরের সাথে কাজ করা, এই পুরো মাল্টিমিডিয়া, পুরো হুম জার্নালিজম হুম। বেসড। সারা আমেরিকাতে বেশিরভাগ ফটোগ্রাফির ডিগ্রি পাবা MFA বেসড, এবং সেখানে আচ্ছা। তোমার ফান্ডিং অপরচুনিটিটা বেশি। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা আসলে জানে না ফটোগ্রাফিতে এই ফান্ড পাওয়া। ইনফরমেশন গুলা কোত্থেকে কালেক্ট করলেন, মানে কোনো ধরনের কেউ আপনাকে হেল্প করলো বা নিজে নিজেই হচ্ছে খুঁজে বের করলেন যে কোথায় ফান্ডিং আছে, কোন আম, ইউনিভার্সিটি গুলাতে আপনার এই অপরচুনিটি আছে বিষয়টা, মাস্টার্স হ্যাঁ, এর? আমি এই বিষয়টা আসতেছি, এই বিষয়টা আলাদাভাবে বলতেছি। হুম হুম। তো MFA তে ফটোগ্রাফি হচ্ছে একটা পার্ট, কিন্তু তোমার ফাইন আর্ট বা আর্ট নিয়েও অনেক পড়াশোনা আছে, প্র্যাকটিস আছে, অ্যাসাইনমেন্ট আছে, কোর্স আছে। এগুলোতে ফান্ডিং পাওয়ার অপরচুনিটিটা, প্রবাবিলিটিটা বেশি। ফটো জার্নালিজম বা মাল্টিমিডিয়া যেসব ডিগ্রিগুলো আছে সারা পৃথিবীতে, ইভেন আমেরিকাতে তো খুব সিলেক্টেড কিছু ইউনিভার্সিটি এই ডিগ্রিটা প্রদান করে, এবং সেগুলোতে কোনো ফান্ডিং অপরচুনিটি নাই। আমার স্কুল, আমার সিরাকিউস ইউনিভার্সিটি, যেটা আমি বললাম 50%-এর উপর টিউশন স্কলারশিপ দেয় না। আম, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, যেটা বললাম, তারা 60%-এর উপর টিউশন স্কলারশিপ দেয় না। তো এবং ইভেন যে
রেস্ট অফ দ্য 40% 30%, এইটা তুমি যদি উচ্চবিত্ত না হও লিটারেলি তুমি এফোর্ড করতে পারবে না বাংলাদেশের হুম, লেভেলে। এই কারণে এই জায়গাটাতে সমস্যাটা লেগে যায়। কেউ যদি খুব ট্যালেন্টেড থেকে থাকে ফটোগ্রাফার হিসেবে, তোমার তার যদি ফাইন্যান্সিয়াল প্রিভিলেজ না থাকে, হাই স্টাডিজে আসাটা অনেক 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 কঠিন। এবং অনেকে এই কারণে ফুল ফান্ডেড পাওয়ার জন্য এমএফ এর জায়গাটা নিয়ে যায়। তোমার যদি প্র্যাকটিস হয়, তুমি জার্নালিজম প্র্যাকটিসও করো, তোমার বাধ্য হয়ে এমএফ তে যেতে হবে শুধুমাত্র ফান্ডিং এর কারণে। এরকম বিষয়টাও আছে। এখন আসি ইনফরমেশনের বিষয়টা। আমি যখন কাউন্টার ফটোতে পড়াশোনা শুরু করলাম, ইনস্টিটিউশনাল হুম, অ্যাক্টিভিটিসের একটা বড় একটা অপরচুনিটি, সুবিধা হচ্ছে তোমার এলুমনাই। বাংলাদেশ থেকে সর্বপ্রথম ফটোগ্রাফিতে বাইরে যাওয়া আম, অবশ্যই হচ্ছে পাঠশালা থেকেই শুরু হয়েছে, যেহেতু পাঠশালা খুব ওল্ডেস্ট একটা ইনস্টিটিউশন, পুরাতন। পুরাতন ইনস্টিটিউশন। পরবর্তীতে কাউন্টার ফটোতে এই কালচারটা শুরু হয়েছে। পরে আহ, আমি যারা বাইরে গেছে তাদের সাথে আমি যোগাযোগ করা শুরু করলাম। কারণ হচ্ছে যে আমার একার পক্ষ থেকে বা যে কোনো কারোর একার হুম, পক্ষ থেকে এই বিষয়ে পড়াশোনা করাটা যায়, কিন্তু ওটা অনেক কনফিউজিং। তো এই ক্ষেত্রে সব থেকে বড় হেল্পফুল আমি সবাইকে বলবো, মানুষ খুঁজে বের করো। তুমি তুমি যদি কোনো ইনস্টিটিউশনের আন্ডারে নাও থাকো, সবাইকে জিজ্ঞেস করো যারা প্রফেশনাল ফিল্ডে আছে যে কারা কারা বাইরে গেছে, এলুমনাই হুম, অথবা বাইরে বর্তমানে পড়াশোনা করতেছে। তুমি আমাকে ভিডিও পডকাস্ট করতেছো এই কারণে যে আমি এখন পড়াশোনা করতেছি, তোমরা আমাকে খুঁজে বের করে আমার সাথে পডকাস্ট করতেছো, এই ন্যূনতম রিসার্চটা তোমরা করছো। ওই রিসার্চগুলো বাকিদেরকেও করতে হবে। কারণ এর থেকে বড় রিসার্চ তুমি কোথাও পাবা না, ইভেন অনলাইনে পাবা না। অনলাইনে পাবা, আমি নিজে অনলাইনে দেখছি, কিন্তু আমি পরবর্তীতে কনফিউজড হয়ে গেছিলাম যে আমার কোথায় যাওয়া উচিত, কিভাবে কোন রাউটে যাওয়া উচিত। পরবর্তীতে আমি দেখছি যে অ্যালুমনাইরা কি করছে, যারা এমএফএ তে গেছে, আমি দেখছি যে এমএফএ তে কি কি পড়ায়, এমএফএ তে সিলেবাস গুলো হুম, কি, এমএফএ এর ফান্ডিং অপরচুনিটি কি, এমএফএ এর স্কুলগুলো কিভাবে অপারেট করে, রাইট? এবং এই প্রত্যেকটা জিনিস শুধুমাত্র আমেরিকার স্টেট টু স্টেটও ভেরি করে না, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটিও ভেরি করে, খুব হ্যাঁ, বড় রকমের ভেরি করে। তো তোমার যদি ওই জ্ঞানগুলো না থাকে তাহলে তো তোমার প্রসেসটাই খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো তোমার প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে রিসার্চ করা এবং ইউনিভার্সিটি শর্টলিস্ট করা। এবং তোমার ওই ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে যে তোমার আর্থিক প্রিভিলেজ 1 নাম্বার, তুমি কি লাইনে যেতে চাও, এমএফএ লাইনে, ফাইন আর্ট লাইনে, নাকি একদম জার্নালিজম লাইনে, সেই লাইনটা তোমার ডিসাইড করতে হবে। এবং প্রত্যেকটা ডিগ্রি, কারণ আমারটা মাস্টার্স অফ সায়েন্স এমএস ডিগ্রি, ওগুলো এমএফএ ডিগ্রি, এবং প্রত্যেক ডিগ্রি ডিউরেশন থাকে 1 বছর, 2 বছর, 3 বছর, কোনটাতে যাবা। এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা যে তুমি আবার পিএইচডি তো যাবা কিনা, ওই লাইন থেকে ওই লাইনে যাওয়ার পর, তো তুমি যে লাইনে যাচ্ছ ওই লাইন থেকে পিএইচডি তে যাওয়ার প্রবাবিলিটিটাও কিরকম, সেই জিনিসটাও রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো শর্টলিস্ট করার পর পরবর্তীতে অ্যাপ্লাই করা, এবং ওই অ্যাপ্লাই করার সময় আবার চেষ্টা করতে হবে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, অ্যাপ্লিকেশন প্রসেস, হুম, পোর্টফোলিও এক এক ইউনিভার্সিটি এক এক ভাবে যায়। তো আমার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে 20টা ছবি পোর্টফোলিও চাইছিল, তো আমি শুধুমাত্র মার্শাল আর্টের কাজটা আমি দিয়ে রাখছিলাম। আম, আমার সিরাকিউস ইউনিভার্সিটিতে একটা লিঙ্ক চাইছিল, তো আমি পুরো ওয়েবসাইটটাই দিয়ে দিয়েছিলাম। আহ, মানে পুরো ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে, সেটা আমি পরে বলতেছি। আম, তারপর হচ্ছে যে ফান্ডিং অপরচুনিটি। তো আমি যে এই 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, আম, 1 নাম্বার আমি গোয়ার্টমি করছিলাম যে আমি বেস্ট অফ দ্য বেস্ট পৃথিবীর পড়বো। 2 নাম্বার আমি আম, জানতাম যে এই 2টা ইউনিভার্সিটি ফান্ডিং দেয় না। তো যেটা আমি করছিলাম, আমার ভিতর একটা প্রিভিলেজ ছিল। প্রিভিলেজটা হচ্ছে আমি 2023 সালে অ্যালেক্সিয়া গ্র্যান্ট পাইছিলাম। এবং হুম, যারা অ্যালেক্সিয়া গ্র্যান্ট সম্পর্কে জানে না, অ্যালেক্সিয়া ফাউন্ডেশন নামে একটা পৃথিবী বিখ্যাত ফাউন্ডেশন আছে যারা ফটোগ্রাফি গ্র্যান্ট দেয়। তারা সারা পৃথিবী থেকে মাত্র একজন স্টুডেন্টকে এই স্টুডেন্ট গ্র্যান্টটা দেয়। 2023 সালে হচ্ছে যে আমি প্রথম বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে ওই গ্র্যান্টটা পাইছিলাম। পরে ওই গ্র্যান্ট হিসেবে হচ্ছে যে আমার প্রজেক্টটা ফান্ড করছিল সোনি। সোনি কোম্পানি আমাকে নতুন ক্যামেরা দিছিল, এবং এই সিরাকিউস ইউনিভার্সিটিতে, এই নিউ হাউসে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে অফার লেটার দেওয়া হয় ফাউন্ডেশনের আন্ডারে। আচ্ছা, তখন হচ্ছে যে আমার যে চেয়ারপারসন ছিল প্রফেসর, আমার প্রফেসর ব্রুস, তখন আমি তাকে হচ্ছে যে আমি বলি যে আমার তো বাইরে আসার ইচ্ছা আছে, হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করার ইচ্ছা আছে, কি করব? এই বিষয়ে তুমি যদি কোনো সাজেশন দিতে পারো দিতে পারো।
বললো যে তুমি মাস্টার্সে তুমি অ্যাপ্লাই করো, পরে তা দেখা যাবে যে কি করা যায়। পরে আহ আমার প্রফেসর ব্রুস সর্বপ্রথম একটা ইনিশিয়েটিভ চালু করছে দ্য অ্যালেক্সিয়া স্কলার। তো আচ্ছা। অ্যালেক্সিয়া স্কলার একটা ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে যে সারা পৃথিবী থেকে ইন্টারনালি, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ইন্টারনালি একজন স্টুডেন্টকে আনবে মাস্টার্স করার জন্য ফ্রিতে। এটা ও, নিউ হাউস স্কুলের ইতিহাসে সর্বপ্রথম এই বিষয়টা হয়েছে, এই ইনিশিয়েটিভটা লঞ্চ হয়েছে। এবং ইনঅগরাল স্কলার হিসেবে, সর্বপ্রথম স্কলার হিসেবে তারা আমাকে সিলেক্ট করছে ফ্রিতে এনে পড়াশোনা করানোর জন্য। এবং আমি অ্যালেক্সা গ্র্যান্টটা যেটা জিতছিলাম, ওই রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা পেয়েছিলাম যে অ্যাওয়ার্ড হিসেবে, ওইটাও হুম হুম আমাকে দিছে, যেন আমি ওইখানে কাজ করে লিভিং এক্সপেন্সটা আমি উঠে যাবে, কারণ এটা স্যালারি পাই আমি প্রত্যেক বছর। এই প্রিভিলেজটা আমার ছিল বলে আমি এখানে ফুল ফান্ডেডে এখানে চলে আসতে পারছি। এই কারণে আমি যেটা দেখলাম, আমি প্রথম বাংলাদেশি স্টুডেন্ট আমার স্কুলের এবং আমার ডিপার্টমেন্টের, আমার প্রোগ্রামের ইতিহাসে সর্বপ্রথম ফুল ফান্ডেড অ্যাপ্লিকেন্ট। যেহেতু তারা হচ্ছে যে, এবং আমি জিজ্ঞেস করছিলাম আমার প্রফেসরকে যে কিনা হুম যে তুমি এটা কিভাবে করলে, কেন করলে। পরে আমার প্রফেসর বলল সে নিজে, যারা ডোনার ছিল, ট্রাস্টি মেম্বার ছিল, পার্সোনালি লেটার লিখছে, লেটার লিখে তাদের কাছ থেকে ডোনেশন জোগাড় করছে, যেন আমার স্কলারশিপটা 100% হয়ে যায়। কারণ আমি নিউ হাউস স্কুলের সর্বোচ্চ যে স্কলারশিপ 50%, ওটা আমি অলরেডি পেয়ে গেছিলাম। বাকি 50% বাকি 50%। সে এভাবে জোগাড় করছে। এবং আমি জিজ্ঞেস করছিলাম কেন আমাকে চুজ করছো, বলছে যে অ্যালেক্সা গ্র্যান্ড পাওয়ার পর আমার সাথে সে কানেক্টেড হয়েছিল, ইনস্টাগ্রামে ফলো করতো, সোশ্যাল মিডিয়াতে ফলো করতো। আমি ততক্ষণে আমি আরো অন্যান্য অ্যাওয়ার্ড পাওয়া শুরু করছিলাম, যে পৃথিবীর অন্যান্য অনেক অ্যাওয়ার্ড আমি 2023 সালে খুব সম্ভবত 25টার উপর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। তো আমি ইউকেতে যাই, ইউকেতেও হচ্ছে যে আমি ফার্স্ট হই। হুম ফার্স্ট হওয়ার পর ইউকের অর্গানাইজেশন আমাকে স্পন্সরশিপ নিয়ে যায়। সে দেখতেছে যে আমি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছি, আমার রিজিউমে খুব ভালো, আমার কাজ খুব ভালো। তার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা স্টুডেন্ট, তারা সাউথ এশিয়ার ফটোগ্রাফি কালচারের সাথে তারা খুব বেশি অবগত না। হুম হুম এবং তারা আমার ভিতর দেখছে যে আমি একটা স্পেশাল, তারা আমার ভিতর খুব পটেনশিয়ালিটি দেখতে পারছে। সেই হিসেবে সে আমাকে সেই অপরচুনিটিটা দিছে, আমি যে কারণে আসতে পারছি। আর মনে আছে যে আমি ওই জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির হ্যাঁ কথা বলছি। আহ, আমি 20টা ছবি পোর্টফোলিও দিছিলাম, কিন্তু মার্শাল হুম। আর্টের কাজটা দেখে ওটার যে ডিরেক্টর সুজান, সুজান আচ্ছা। সম্পর্কে কিছু বলি। সুজান হচ্ছে হোয়াইট হাউসের অফিসিয়াল ফটোগ্রাফার ছিল, এর আগেও এপি এর ফটোগ্রাফার ছিল। পরে 2011 হুম সালে এই ডিগ্রিটা উনি চালু করছে, এবং বিশ্ববিখ্যাত একটা ডিগ্রি। এবং আহ, উনি ওই কাজটা দেখে নিজ দায়িত্বে আমার ওয়েবসাইটে গিয়ে বাকি সব কাজ সে নিজ দায়িত্বে আচ্ছা। দেখে নিছিল। এবং আমার যখন এরকম 1-to-1 ইন্টারভিউ হচ্ছিল মাস্টার্সের জন্য, সে আমার সামনে আমার ওয়েবসাইট খুলে, আমার কাজ খুলে, আমার কাজ নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করা শুরু করে দিছিল। তো কাজ যদি ভালো থাকে, সবাই তোমাকে অ্যাটেনশন দিবে, সবাই তোমাকে সম্মান হুম দিবে, সবাই তোমাকে। এবং একটা বিষয় সবার জন্য বলে রাখি, আমেরিকা বা এই কন্টিনেন্টের যারা প্রফেসর আছে, যারা হাই প্রোফাইল ইনস্টিটিউশনাল যারা আছে, তারা সবাই জানে হুম যে আমরা আন্ডার প্রিভিলেজড। এবং শুধুমাত্র আন্ডার না, যারা ইরান বা অন্যান্য অনেক দেশ আছে যারা সোজা আসতে পারে না, তারা যদি এরকম পটেনশিয়াল কোনো অপরচুনিটি দেখে যে এটার ভিতর মেধা আছে, এটার ভিতর মানে ভালো পটেনশিয়াল আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করে তারা যেন কোনোভাবে তাদের ইনস্টিটিউশনে আসতে পারে। তাহলে দুইটা বিষয় হবে, আমি খুবই ভিতরের কথা বলতেছি, তাহলে দুইটা বিষয় হুম। হচ্ছে, একটা হচ্ছে আহ, তাদের তাদের নিজেরও প্রোফাইল বাড়বে, তাদের স্টুডেন্ট প্রোফাইল বাড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে, কিভাবে বলি, যারা এইসব ইনস্টিটিউশনে মাস্টার্সে পড়তে আসে, তারা নট নেসেসারিলি আমাদের মতো এত বড় রেজিউমে নিয়ে আসে। তারা আসে কারণ তাদের টাকা আছে বলে, তাদের প্রিভিলেজ আছে বলে। তাদের যদি ন্যূনতম কোনো পোর্টফোলিও থাকে, তারা ওই পোর্টফোলিওটাকে ইউজ করে টাকা দিয়ে তারা ভর্তি হয়ে যেতে পারে। আমাদের জন্য কষ্ট করতে হয়, কারণ আমাদের যেহেতু প্রিভিলেজ নাই ফাইন্যান্সিয়ালি,
আমরা হচ্ছে মেধার তাগিদে আসি, মেধার একদম মেরিট বেসড স্কলারশিপে আসি। তারা ওই হুম হুম স্কলারশিপে ধার ধারে না, তারা টাকার জোরে পড়ে। এবং আমার কোহর্ট বলো বা অন্যান্য কোহর্ট বলো, তাদের প্রোফাইল খুবই বেসিক লেভেলের। সবার বলতেছি না, অনেকেই আছে তাদের অনেকে। প্রোফাইল খুবই বেসিক লেভেলের। আমি এত অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড নিয়ে পেয়ে আমি এসে দেখে দেখছি যে আমার কয়েকজন ক্লাসমেট হচ্ছে যে খুবই বেসিক লেভেলের, তারা হচ্ছে যে ক্যামেরা ক্যামেরা চালানো শুধুমাত্র শিখছে বলে। তো আমারও প্রথম প্রথম এসে এই বাস্তবতা, এই রিয়ালিটির যে পার্থক্যটা, এটা হজম করতে আমার খুব কষ্ট হয়েছিল। কারণ আমি এখানে আসার যে স্ট্রাগলটা করতে হয়েছিল, ওই যে আমার ট্রমা হয়ে গেছে এত 4 বছর স্ট্রাগলের, ওটার ধার কাছেও তাদের যেতে হয় নাই। তো হুম হুম এটাও আমি বলে রাখতেছি বাকিদেরকে। তো এই কারণে প্রফেসররা চেষ্টা করে যে যদি খুব ভালো রিয়েল ট্যালেন্ট অথবা তোমার ভালো কোনো ফটোগ্রাফার বা ভালো কোনো ইন্ডিভিজুয়াল পায়, তারা যথেষ্ট চেষ্টা করে। এটা কেন বললাম, ওই ডিরেক্টর সুজান, আমি প্রথমে 30% স্কলারশিপ পাইছিলাম। আহ, কারণ তার দেয় না সাধারণত। আমাকে 2টা অ্যাওয়ার্ড, বড় বড় অ্যাওয়ার্ড দিছে, ওই বড় বড় অ্যাওয়ার্ডের নাম লিখতে আমার 2 লাইন লাগে। অ্যাওয়ার্ডের পর দেখি যে মাত্র 30% স্কলারশিপ হয়েছে। আমি বললাম যে এটা ফাইজলামি নাকি। যাই হোক, আমি পরে এটা সত্যি কথা। পরে আমি তাকে বললাম যে এটা তো আসলে সম্ভব না, আমি তাহলে আসতে পারবো না। হুম আর হচ্ছে আরেকটা বিষয়, আমেরিকাতে তুমি যদি স্কলারশিপ পাও, ওই স্কলারশিপ নেগোশিয়েট করা তোমার হুম অধিকার আছে এজ এ স্টুডেন্ট হিসেবে। তো তুমি ওই ডিরেক্টর বা প্রফেসরের সাথে স্কলারশিপ নিয়ে তুমি নেগোসিয়েশন করতে পারবা। লিটারালি মাসের বাজারে গেলে আমরা যেমন দরদাম করি, আমরা লিটারালি সেরকম দরদাম করতে হয়। এই এইটা অনেকে জানে না, এই জন্য আমি জানাই রাখতেছি যে যদি কখনো অ্যাপ্লাই করো, কখনো স্কলারশিপের অপরচুনিটি পাও, হুম হুম সবসময় কাউন্টার করবা। আম, তা আমিও কাউন্টার করছি। এবং আমি এটাও দেখাইছি যে আমার সিরাকিউস ইউনিভার্সিটিতে আমার এই পজিশনটা আছে। তো এবং আরেকটা বিষয়, সিরাকিউস ইউনিভার্সিটি এবং তাদের মধ্যে রাইভেলিরি আছে। কারণ দুইটাই ওয়ান অফ দ্য বেস্ট ফটো জার্নালিজমের দিক থেকে। পরে ওই ডিরেক্টর 1 মাস, 1 মাসের ব্যবধানে সে নিজে, আমারও নেগোশিয়েট করতে হয় নাই, সে নিজে আমার হয়ে অফিসের সাথে নেগোসিয়েশন করে 3বার ফান্ডিং বাড়াইছে। 3বার ফান্ডিং বাড়াইছে এবং আমাকে অ্যাসিস্ট্যান্টশিপের অফার দিছে, যেটা ছিলও না। সে অফিসের সাথে হুম আমার জন্য ওই আলাদাভাবে ওই অ্যাসিস্ট্যান্টশিপের অফারটা দিছে। ওইটা করে 60% করে নিয়েছিল, যেটা ওই বছরের সব থেকে সর্বোচ্চ স্কলারশিপ প্রপোজাল ছিল যেটা আমাকে দিছিল। কিন্তু যেখানে আমি সিরাকিউসে আমি 100% পেয়ে গেছি, তার উপর টাকাটাও বেশি ছিল। টাকা ম্যাটার করে, এই কারণে আমি পরবর্তীতে সিরাকুসে চলে আসছি। কিন্তু এখনো আমার সাথে কিন্তু সুজানের সম্পর্ক আছে। আমি কিছুদিন আগে, 2 মাস আগে আসলে আমি জর্জ ওয়াশিংটনে ইউনিভার্সিটিতে আমি ফটোগ্রাফি ডিপার্টমেন্ট আমি ভিজিট করে আসছি। এবং ওখানকার স্টুডেন্টের সাথে আমার যোগাযোগ আছে। এবং তারা কিন্তু এইসব বিষয় মাইন্ড করে না সাধারণত, তারা জানে যে এটা প্রফেশনাল, তারা প্রফেশনালি বিষয়গুলো নেয়। তো ট্যালেন্ট থাকলে, প্রোফাইল থাকলে, বিশেষ করে সর্বোচ্চ পোর্টফোলিও থাকলে, কারো যদি পোর্টফোলিও ভালো হয়, তারা জানে যে আমাদের পজিশনটা কি। তো তারা শুধুমাত্র শুধুমাত্র আমাদের জন্য না, যারা আন্ডার প্রিভিলেজ অন্যান্য কান্ট্রিগুলোতে আছে, তারা এই ট্যালেন্টগুলো একুয়ার করে, অ্যাকুইজিশন করে। এবং ট্যালেন্ট অ্যাকুইজিশন করার আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমি বললাম যে সবাই তো মানে অনেকেই আছে যে যারা প্রিভিলেজড ফাইন্যান্সিয়ালি, তো তাদের ভিতর ডাইভার্সিটি মানে এই যে আমি একদম ব্রাউন পিপল, আন্ডার প্রিভিলেজ থেকে একটা মানুষজন আসছে, এই বিষয়গুলো নিয়েও এটা কিন্তু তাদের একটা কমার্শিয়াল একটা জায়গা আছে। তারা কিন্তু আমাদেরকে দেখাও তাদের ইনস্টিটিউশনের জন্য ফান্ডিং নেওয়ার চেষ্টা করতে পারে, বা অনেকে নেও। আমার ফাউন্ডেশন আমাকে নিয়ে আসছে, কিন্তু কিন্তু আমাকে নিয়ে কিন্তু তারা অ্যাডভার্টাইজ করবে। এটা কিন্তু এক ধরনের বিজনেস, যে তারা যেন পরবর্তীতে ডোনেশন পায় আরেকজনকে নিয়ে আসার জন্য। হুম এই হুম ডোনেশনের উপর তো চলতে হয়, এবং ডোনেশনটা কিন্তু দেখাতে হয় যে ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি হচ্ছে আমরা, আমাদের চেহারা, আমাদের প্রোফাইল, আমাদের ব্যাকগ্রাউন্ড, যে আমরা কোথা থেকে আসছি, কি করতেছি, এবং আমাদেরকে যে সাপোর্ট করতেছি, এই বিষয়টা তাদেরকে দেখাতে হবে। এবং সারা পৃথিবীর এনজিওর পলিটিক্সটা কিন্তু এইরকম, ফাউন্ডেশনের পলিটিক্সটা তো হুম এইরকম। তো এই বিষয়গুলো, তো এই বিষয়গুলো কিন্তু সবার মাথায় রাখতে হবে, যে আমরা আন্ডার প্রিভিলেজ হইলেও আমাদের এই বিষয়গুলোতে প্রিভিলেজ আছে, যে আমাদের যোগ্যতা থাকলে, তাদের নজরে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করবে আমাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরও লাভ, তাদেরও লাভ। এই বিষয়টা দুই পক্ষ থেকে কিন্তু কাজ করে।
ভিসা ইন্টারভিউ ক্ষেত্রে কি আপনাকে কোনো ডিফারেন্ট কিছু ইউজার থেকে ফেস করতে হয়েছে? কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে এটা একটা ইউজুয়াল নর্মাল কেস। বাংলাদেশের ক্ষেত্রে আম, অনেক সংখ্যায় অনেক প্রপোর্শনে অনেক স্টুডেন্ট আসতেছে, ইউএসএ বলেন দেশে অন্য কোনো দেশে বলেন। কিন্তু যেহেতু অ্যাজ অড অ্যাজ ইট ইজ, ফটোগ্রাফি আমাদের দেশে পেশা হিসেবে খুবই একটি মানে ডিফারেন্ট আই গেস প্রসপেক্ট কেরিয়ার হিসেবে বা হায়ার স্টাডির জন্য। তো এক্ষেত্রে ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউ ক্ষেত্রে কি কোনো ধরনের আই গেস ডিফারেন্ট কিছু ফেস করতে হয়েছে? আহ, আমার মনে হয় না যে আমি ডিফারেন্ট কিছু ফেস করেছিলাম, জাস্ট এজ ইউজুয়াল কোশ্চেন হুম করছিল, এজ ইউজুয়াল ই করছিল। আম, তবে একটা বিষয় ছিল, যেহেতু আমার স্টোরিটা ইন্টারেস্টিং, তো ভিসা অফিসার, তুমি যখন যাবা ভিসা অফিসার যখন দেখে হুম I-20 দেখে, তাই না? তো আমি যখন গেছিলাম তখন আমার I-20 দেখছে এবং আমার সাবজেক্টটা দেখছে ফটো জার্নালিজম। পরে, কারণ এটা কিন্তু খুবই মানে ইউনিক। স্পেশালাইজড একটা ব্যাপার, সবাই দেখতে পারে না। তো হুম আমার কাছে মনে হচ্ছিল ভিসা অফিসারটা একটু সারপ্রাইজড হয়েছিল যে ফটো জার্নালিজম খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো সে যখন দেখছে ফটো জার্নালিজম, তো বলছে যে, ও, ইউ আর কোন বি আ ফটোগ্রাফার। ইয়েস। সো খুবই পজিটিভলি, খুবই এক্সাইটেড হয়ে বলছিলাম, তখন এই জিনিসটা কিন্তু আবার আমার একটু কনফিডেন্স বাড়াই দিছিল, যে আমি হুম আসলে একটু নার্ভাস ছিলাম। তো যখন দেখলাম যে ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো হয়েছিল, আমি একটু সাহস পাইছিলাম। পরে জিজ্ঞেস করলো যে স্কলারশিপটা কিভাবে পাইছো। আমি সেভাবে বললাম, হুম যেহেতু আমার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। সেও খুব মনে হয়েছিল যে সে ইমপ্রেসড হয়েছে, বললো যে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং। পরবর্তীতে আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার আব্বুর অ্যানুয়াল ইনকাম, হাবিজাবি কোশ্চেন ধরে পরবর্তীতে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিছিল, জাস্ট 1 মিনিটের মধ্যে। তো আম, কোথায় যাচ্ছো, কি পড়তেছো, স্কলারশিপটা কিভাবে ম্যানেজ করছো, কেন যাচ্ছ, তোমার প্রোফাইলের সাথে ওটা অ্যালাইন করে কিনা, হুম হুম। এবং তোমার ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সাধারণত ভিসা না দেওয়ার কোনো কারণ নেই। অনেকটা হাম্বল বিগিনিং থেকে পার্সোনালি আপনি সেলফ ফটোগ্রাফার থেকে স্টার্ট করে আহ, এই যে আলেক্সিয়া প্রথম বাংলাদেশি হিসেবে স্টুডেন্ট গ্রান্ট পাওয়া, অথবা আলেক্সিয়া ইতিহাসের সর্বোচ্চ গ্রান্ট পাওয়া, এতটুকু আসা। আমি জানি ব্যক্তি জ্যোতি ভাই একজন পেসিমিস্ট মানুষ। So আমি জানতে চাই যে এক্ষেত্রে আপনার আহ আম, আসলে আই গেস আপনার পেসিমিজমটা কি কিছুটা চেঞ্জ হয়েছে, পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, অথবা আপনি কি মোর এখন অপটিমিস্টিক? আপনার ধ্যান ধারণা এখন কোন দিকে আই গেস? আম, না, আমি এখনো পেসিমিস্টে আছি। আম, আমি মনে করি যে পৃথিবী খুবই খারাপ একটা জায়গা। হিউম্যানিটি খুবই কম মানুষের মধ্যে। হিউম্যানিটি দিনকে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার বলাও লাগবে না, তোমরা মানুষজন এখন হুম বুঝে হুম। যাচ্ছে, ইন্টারন্যাশনাল নিউজ গুলো কোথায় কোথায় কোনো পজিটিভ একটা দেখতে পারতেছো। তো এখানে আমার কিছু বলার নেই, তুমি অনবরত এভিডেন্স পেয়ে যাচ্ছ না সারা পৃথিবী থেকে। আম, আমার পেসিমিজমটাকে আমি আমার লাইফে এভাবে আমি অ্যাপ্লাই করছি যে আমি সবসময় ওস্ট কেস সিনারিও সিনারিও চিন্তা করি। আমি যেহেতু চিন্তা করি যে জীবন একটা ভালো জায়গা না। আম, সবাই বলে না যে ভালো মানুষের সাথে ভালো কিছুই হয়, আমি তো বিশ্বাস করি না। আমি অনেক ভালো মানুষ দেখছি, খুবই জঘন্য পরিণতি হয়েছে তাদের, যারা তারা ডিজার্ভ করে না। এবং আমি এটাও মনে করি যে যারা যা ডিজার্ভ করে সেটা তারা পায় না, সব সময় পায় না, এই প্রিভিলেজের হুম তারতম্যের কারণে। পৃথিবীতে অনেক পলিটিক্যাল একটা প্লেস। সো পলিটিক্যাল অ্যাজ ইন লাইক আওয়ামী লীগ বিএনপির মতো রাজনীতি না, জাস্ট ওভারঅল পলিটিক্যাল, এটা পলিটিক্যালের সঙ্গে কিন্তু অনেক বড়। তো সবসময় তুমি মার খেয়ে যেতে পারো। এবং তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে আমরা অলরেডি মার খেয়েই বড় হয়েছি। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষরা যখন অনেক আগে থেকে শুরু করে, আমাদের অনেক পিছের থেকে শুরু করে, দ্বিগুণ হুম কষ্ট হুম। করে তাদের লেভেলে যেতে হয়। এমনও না যে এখানে ক্রাইসিস না, এখানেও ক্রাইসিস আছে, আমি তো কাজ করতেছি, আমি তো দেখতেছি মানুষের। আম, কিন্তু আমি লেভেল লেভেল প্লেইং ফিল্ড আমরা পাই না। তো আমি চেষ্টা করতাম যে আমি ওকে সিনিয়র চিন্তা করতাম। আমি করতাম আমার লাইফে যাই হবে, অ্যাটলিস্ট হয়তো বা বেঁচে থাকবো না থাকবো আমার কোনো গ্যারান্টি নাই। অলরেডি আমার শৈশবকালটা খুব খারাপ গেছে। আম, আমার বাকি জীবনটা যেন খারাপ না হয়,
খারাপ হলেও হইতে পারে, কিন্তু লিস্ট আমি আমার নিজের লাইফটাকে নিজের মতো করে করতে চাই, নিজের রুলসে যেতে চাই, নিজের আমার ডিসিশনটা যদি ভুলও হয়, ভুল হোক, সেটা খেসারত আমি দিব, কিন্তু শর্ত হইতে হবে ওই ডিসিশনটা আমার নিজের হইতে হবে। তাহলে লিস্ট আমি আমার মরার আগে আমার রিগ্রেটটা থাকবে না। তো এই কারণে ওই মোটিভেশনটা কিন্তু আমার স্ট্রাগলের জন্য আমার আমার সামনে যেতে আগাই করছে, যে আমার লিটারালি কেউ যদি আমার আমার সাথে ফেসবুকে যোগাযোগ থাকে অনেক বছর ধরে, আমি 2023 সালের শুরুতে আমি একটা স্ট্যাটাস লিখছিলাম যে এই বছরটা আমার জন্য ডু অর ডাই, যে জিতলে আমি যদি জীবিত থাকি তাহলে আমার এই ফটোগ্রাফি লাইনে কিছু করে দেখাইতে হবে, না থাকলে ওটা থেকে আমার মরে যাওয়াটা বেটার। তো কথার কথা বলে অনেকে, কিন্তু আমি ওটা অ্যাকচুয়ালি মিন করছিলাম। তো মানুষজন যারা আমাকে রিয়েলি চিনে, তারা ইভেন ইভেন অনেকে আমাকে এভাবে বলেও যে আমি যেহেতু চুয়েট থেকে পাস করছি, খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিংটাকে ব্যাকআপ রেখে আমি হুম ফটোগ্রাফিটাতে আমি স্ট্রাগল করার সেই সাহসটা পাইছি। আমি তাদেরকে বলি আমার যদি ওই মধ্যে ওই মন মানসিকতা আমার থাকতো, আমি লিটারালি জীবন আমি ফটোগ্রাফিতে সাকসেসফুল হতে পারতাম না। কারণ আমি লিটারালি মানসিকভাবে ইঞ্জিনিয়ারিংটাকে ত্যাগ করে রেসপেক্টফুলি আমি এটাকে ছেড়ে দিয়ে ফটোগ্রাফিতে স্ট্রাগল করছিলাম। ফটোগ্রাফিতে যদি আমি ফেল হয়ে যেতাম, আমার মনে হয় না আমি ইঞ্জিনিয়ারিং এ ফেরত যেতাম। আমি হয়তো বা লিটারালি আমি কি করতাম আমি জানি না, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং এ ফেরত যেতাম না। আমি লিটারালি আমি আহ, ওই ব্যাকআপ আমার ছিল না। মাইন্ডসেট অনেক বড় একটা ফ্যাক্টর তুমি যখন হুম স্ট্রাগল পিরিয়ডে আসো, এবং তোমার মাইন্ডসেট তুমি অপটিমিজম থেকে পাও, পেসিমিজম থেকে পাও, ডাজন্ট ম্যাটার, তোমার ফাইট করার এনার্জি থাকতে হবে। আমি পেসিমিস্ট, এই জিনিসটা আমি চেঞ্জ করতে পারবো না, আমি অপটিমিজমের ভান ধরে আমি সমাজে হুম চলতে পারবো। কিন্তু আমি ভাবছি যে শালার একটাই লাইফ পাইছি, একটা লাইফেই আমি আমার নিজের মর্জিতে আমি করতে চাই, এবং এমনিতেও ইন্ট্রোভার্ট হিসেবে আমি সবসময় ডিপেন্ডেবল হয়েছিলাম, ইনভিজিবল হয়েছিলাম সব জায়গায়। তো অলরেডি একটা আইডেন্টিটি তৈরি করছি, মানুষজনের সম্মান পাইছি, এটা যাই পাইছি ওটাকে না হারায় ওটা নিয়ে সম্মানের সহিত মরতে চাই। তো স্ট্রাগল করে যেতে তো আমার সমস্যা নাই। এই মাইন্ডসেটটা হচ্ছে যে আমার আই থিঙ্ক সব থেকে বড় একটা ফ্যাক্টর ছিল। এবং আহ, যারা ফটোগ্রাফি করে তারা হয়তো বা মার্টিন পার্কে চিনে, খুব বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার, ম্যাকনাম ফটোগ্রাফার। মার্টিন পার্কের একটা উক্তি আমি পড়ছিলাম যে ফটোগ্রাফি তোমার ভিতর যদি ডিজিজ হিসেবে না হয়ে যায়, যে তুমি এটাকে ছাড়তে পারতেছো না, তোমার ফটোগ্রাফিতে আসা উচিত না ফুল টাইমে। তো আমি ওই জিনিসটাকে মাথায় রাখছিলাম। আমার ওটা ডিজিজের মতোই, ডিজিজ তো না, কিন্তু ওই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি কখনো ছাড়তে পারবো না, সম্ভব হুম না। ইভেন যদি আমি এখনো আমি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে যাই, ইভেন আমি এই এত বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে যদি আমেরিকাতে কোনো চাকরি টাকরি না পাই, ওর্স্ট কেস সিনারিও, আমি ছাড়তে পারবো না। পরবর্তীতে যাওয়া হওয়ার হবে, কিন্তু আমি ফটোগ্রাফি চালাই যাব। তো ইভেন এখনো আমি পেসিমিস্ট। আমি আহ, সমাজের তথাকথিত মোরাল ভ্যালুগুলো আমার ভিতর সরাসরি নাই। আমি খুবই পলিটিক্যালি চিন্তা করি, আমি খুবই সেলফ কনসাস, আমি খুবই কনসাস আমার সারাউন্ডিং নিয়ে। আমি ইভেন যে সিরাকিউসে আছে, আমি সিরাকিউসের পলিটিক্যাল নিয়ে আমি খুবই কনসাস। আমি সোসাইটিতে ভালো মন্দ কি এরকম চলতেছে, আমি সব ধরনের মানুষের সাথে আমি এখানে মেলামেশা করি, ওটা নিয়ে আমি খুবই সেলফ কনসাস। কনসাস হওয়াটা জরুরি নিজের সম্পর্কে, বাকিদের সম্পর্কেও। এবং নিজের হুম সম্পর্কে সেলফ কনসাস হয়ে আমার যেটা সুবিধা হয়েছে, আমি নন জাজমেন্টাল, আমি কখনো জাজ করি না, আমি লিবারেল। এবং এগুলো তথাকথিত আমাদের দেশে খুব খারাপ ট্যাগ দেওয়া হয়, কিন্তু আই ডোন্ট কেয়ার। তো এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করছি, এবং আমি এখন পর্যন্ত যা আছি আমি এটার মাধ্যমে আসছি, এবং আমার মনে হয় না এটা কখনো চেঞ্জ হবে। এবং সবার ভ্যালু আলাদা হইতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি এটাই বলবো যে যার যার ভ্যালুই হোক না কেন, স্ট্রাগল করার মন মানসিকতা তৈরি করার জন্য তোমার যা যা করতে হয় সেটা করো, অন্যের ক্ষতি না করে। তোমার লাইফ তোমার, তোমার লাইফটাকে গঠন করার কিভাবে করবে সেটাও তোমার বিষয়, কিন্তু আরেকজনের লাইফ ক্ষতি করিও না, আনএথিক্যাল কাজ করিও না। ফটোগ্রাফি খুবই এথিক্যাল একটা বিষয়। এবং বিশেষ করে আমি যখন ডকুমেন্টারি করতেছি, মানুষ নিয়ে কাজ করতেছি, মানুষের কে রিপ্রেজেন্ট করার পলিটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তুমি যদি নিজে এথিক্যাল না হও, এই লাইনে আসার কোনো দরকার নাই, যে কোনো ক্রিয়েটিভ লাইনে আসার কোনো দরকার নাই, সরি। তো এথিক্যাল থেকে তুমি যা করো লাইফে সেটা তোমার ব্যক্তিগত চয়েস, সেটা সবারই করা উচিত। সেটা তুমি অপটিমিস্ট হও, পেসিমিস্ট হও,
আমি আমি কমফোর্টেবল ফিল করি পেসিমিস্ট হিসেবে। ইভেন আমি যদি এখনো পুলিজারও হয়ে যাই তারপরেও কিন্তু আমি পেসিমিজম ছাড়বো না, কারণ আমি জানি যে এই রিয়ালিটি, জীবন আনফেয়ার, জীবনের রিয়ালিটি অনেক কঠিন। তা আম, সেটা আমি মাথায় রেখে ওই কনসাসনেসটা নিয়ে আমি কিভাবে অপটিমিস্ট হতে পারি নিয়ে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি মানুষের অন্যকে হেল্প করার জন্য। সেটা হুম সবাই হুম করবে না। তো ইভেন এই কারণে আমি পলিটিক্যাল ছবি আমি আমি কেন প্র্যাকটিস করি, আমার ট্রাইবাল ছবি নিয়ে কোনো আপত্তি নাই। বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা, ভালোভাবে পজিটিভ দিক তুলে ধরা। কিন্তু আমি যখন দেখি যে একটা গরিব ছেলে একটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাসি মুখে একটা ছবি খুব ভালো একটা ভাইরাল হচ্ছে, আমার সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু ওই একই ছেলে যখন সন্ধ্যাবেলা খালি পেটে ঘুমাতে যাবে রাতের বেলা, ওটা কেন তাদের ঘুমাতে হচ্ছে, ওটার পলিটিক্সটা কোথায়, ওটার উৎস কোথায়, এটা হচ্ছে যে সমস্যাটা। এটা আমি ইগনোর করতে পারি না, যেটা ওই নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল একটা ছবি ইগনোর করে। তো সেখানে হচ্ছে যে আমার আপত্তিটা। বিষয়টাতে আপনি যেটা বলছেন যে আমি এখানে দুইটা পয়েন্ট আমি একদম মানে আপনার এখান থেকে আমি পিক আপ করছি, যেটা হলো যে নিজের স্ট্রেংথটাকে রেকগনাইজ করা। সামান ক্যান বি পেসিমিস্ট অর অপটিমিস্ট, তাই তো? সো এক্ষেত্রে নিজে কোনটা সেটা রেকগনাইজ করা এবং তার স্ট্রেংথে প্লে করাটা হলো খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা বললেন যে আপনি যেহেতু ডিসাইড করছিলেন যে আপনি ডু অর ডাই সিচুয়েশন ছিলেন 2023-তে। সো আমি এরকম একটা কথা আছে আমার যেটা মনে হলো যে হঠাৎ করে যে ইফ ইউ গো অল দ্য ওয়ে, অর ইফ ইউ আর সাপোজ টু গো হাফ ওয়ে, ডোন্ট গো এট অল, তাই না? সো এই মেন্টালিটি জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এর যে ব্যাপারটা আনলেন ভাই, মানে এথিক্স এর প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে যে আহ, বর্তমানে এআই এর কারণে মানে এথিক্যাল ব্যাপারটা আসলে কতটা এফেক্টেড, যে মানে আহ, আপনার এআইটা আসলে এথিক্যাল পয়েন্ট অফ ভিউটাকে কতটা এফেক্ট করতে পারে ইন টার্মস অফ ফটোগ্রাফি? এটা আম, হ্যাঁ, খুবই ভালো একটা প্রশ্ন। এটার কোশ্চেনটা উত্তর দিতে পারবো, উত্তরটা লম্বা, আমি যথেষ্ট সম্ভব সংক্ষেপ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ যখন হ্যাঁ। আমরা ফটোগ্রাফি বলি, ফটোগ্রাফির অনেকগুলা ইন্টেনশন এবং পারপাস থাকে। photography as a form of journalism. It can be photography as a form of information, photography as a form of protest, photography as a form of personal expression, or photography as a form of uh, putting a statement, personal statement. ইভেন তুমি যদি আমার কাজগুলো তুমি যদি করো, তোমার প্রত্যেকটা প্রজেক্টের এক একটা ইন্টেনশন তুমি দেখতে পারবা। আমার হোয়েন আই সি এ গার্ল ইজ এ ফটোগ্রাফি এজ এ ফর্ম অফ প্রোটেস্ট, ভিজুয়াল প্রোটেস্ট। উই লিভ টু ফাইট, ফটোগ্রাফি এজ এ ফর্ম অফ ইনফরমেশন or journalism, right? Investigative journalism. And some other as a photography as a form of expression. So তোমার ইন্টেনশন, এআই তে তোমার যদি আম, যেগুলো ফাইন আর্ট বা কনসেপচুয়াল ছবি আমরা দেখি, সেখানে হচ্ছে যে ফটো এআইটা হচ্ছে যে অনেক কিছু মডিফাই করতেছে, অনেক কিছু ভিত্তি নেড়ে দিছে, রাইট? তুমি জেনারেট করতেছো অনেক কিছু। জার্নালিজমে আমরা কি সেল করি? আমরা ছবি থেকেও ছবির নিউজ সেল করি বেশি। হুম। এআই যতক্ষণ না পর্যন্ত তোমার এই নিউজটাকে না ম্যানিপুলেট করতেছে, আর এমনিতেও জার্নাল মিডিয়াতে হচ্ছে যে ম্যানিপুলেশনের কোনো সুযোগ নাই। ইভেন তুমি যে কোন ডকুমেন্ট করতেছো একটা সিনারিও, ওই সিনারিতে এজ এ ফটোগ্রাফার হিসেবে তোমার কোনো ইনফ্লুয়েন্স থাকা যাবে না। যদিও বলে যে 100% অবজেক্টিভিটি বলতে কোনো কিছু নাই পৃথিবীতে, তারপরে অ্যাজ লেস সাবজেক্টিভ থাকা যায় তত ভালো। আহ, যত কম সাবজেক্টিভিটি থাকবে তোমার ছবিতে, বিশেষ করে মিডিয়াতে, তুমি যদি কনসেপচুয়াল ছবি প্রডিউস করো বা প্রজেক্ট করো, বিশেষ করে আমি যে আমার নিজের সেলফ ডকুমেন্টারি করছিলাম, সেখানে আবার উল্টাটা, যেখানে তুমি যত নিজের সাবজেক্টিভিটি তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, পেশ করতে পারবা, তত আরো ভালো। তো এআইটা আমার মনে হয় না যে জার্নালিজমের ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিবর্তন ফেলবে, তুমি যদি এটাকে টুল হিসেবে ইউজ করতে পারো। তুমি আহ, পৃথিবীতে পৃথিবীতে যখন ডিজিটাল ফিল্ম ক্যামেরা থেকে ডিজিটালে শিফট হয়েছিল, যারা এটা বিরোধিতা করছিল তারা কিন্তু পরবর্তীতে অনেক স্ট্রাগল করছে আহ, এই চেঞ্জটাকে। এটা টেকনোলজি, এআই হচ্ছে, এআই যে টেকনোলজি,
এটা কিভাবে তুমি ইউজ করতেছো এটার ইন্টেনশনের উপর তোমার এথিক্সটা নির্ভর করে। ফাইন আর্টে বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফার, ইভেন আমি জানি বাংলাদেশে কিছু ফ্যাশন ফটোগ্রাফার এআইটাকে এখন এজ এ টুল হিসেবে ইউজ করে তার ফ্যাশন কাজের জন্য। এটা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি আমি। আমার মজার বিষয় হচ্ছে, অনেকে বলে যে ক্লাসের ভিতর এই যে এআই নিয়ে রিসার্চ করা, এআই নিয়ে লেখা, রিপোর্ট লেখা, এগুলো খুব বেশি ডিমোটিভেট করা হয়। আমার ক্লাসে আমার একটা কোর্স পুরো ডিজাইন করছে যে এআই নিয়ে কিভাবে আমি রিপোর্ট লিখতে পারি, কিভাবে নিয়ে আমি রিসার্চ করতে পারি। উল্টো আমাকে দেখাইছে যে কিভাবে কতগুলো এআই এর হাজারটা টুলস নিয়ে আমি লিখতে পারি। আমি উল্টো বিরক্ত হয়ে গেছি যে কেন? কারণ হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে ছবি ম্যাটার করে, আউটপুট ম্যাটার করে, এটা নিয়ে নাম্বারিং করা হয়। আর আমার এখানে কোনো লিখিত এক্সাম নাই। আমার ফটোগ্রাফিতে কাউন্টার ফটোতে কোনো লিখিত এক্সাম ছিল না, আমার এখানে ইউনিভার্সিটিতে কোনো লিখিত এক্সাম নাই। সবসময় আমরা একটা ওয়ার্ক প্রডিউস করি এবং ওটাকে আমরা ফাইনালি প্রেজেন্ট করি, এবং আমার ফাইনাল প্রেজেন্টেশন এবং কাজের মানের উপর আমাদেরকে নাম্বারিং করা হয়, গ্রেড দেওয়া হয়। সেখানে আমি রিসার্চটা কিভাবে করতেছি সেটা ম্যাটার করে না, রিসার্চটা ঠিক থাকলেই হলো। উল্টো এই রিসার্চ করা, এআইটাকে টুল হিসেবে ইউজ করলে আমার এফিসিয়েন্সি আরো বেড়ে যাবে, সময় কম লাগবে, ওই সময়টাকে আমি আরো শুটিং এর কাজে বেশি দিতে পারবো। এটা আবার ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে। তুমি যদি এখন যারা পিএইচডি করতেছে কেমিস্ট্রির উপর বা অন্যান্য জিনিসের উপর, এআইটা আবার আবার আনএথিক্যাল হয়ে যাবে। কারণ তুমি টিচার হিসেবে তুমি যখন অন্যান্য ছাত্রকে পড়াতে যাবা, তখন ওই বিষয়টা আবার প্রবলেমেটিক হয়ে যাবে। এটা ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে। এআই নিয়ে তুমি যদি তোমার ইন্টেনশনটা রিয়ালিটি এবং নিউজ ম্যানিপুলেট করা না হয়, তাহলে এআই কোনো আনএথিক্যাল বিষয় না। এটা সবই সো ইন্টেনশনের মোরলেস উপর এটা নির্ভর করে। অনেকটা আসলে আহ, আপনার ইউজার ইন্টেনশনের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে এটাকে ইউজ করতেছি, আমি এটাকে পুরোটাই, পজিটিভলি নিচ্ছি না নেগেটিভলি ইউজ করছি। পুরোটাই। একটা হুম, ফটোগ্রাফার আছে, আমি নাম ভুলে গেছি। সে হচ্ছে যে একটা সিরিজ করছিল, এবং ওই হুম, সিরিজটা পুরোটাই ছিল ম্যানিপুলেশন ভিত্তিক। এবং সে এটাকে এজ এ জার্নালিজম হিসেবে, রিপোর্টার হিসেবে বিভিন্ন ফটো এডিটরের কাছে পিচ করছিল, এবং তারা সেটা পাবলিশও করে ফেলছে। তো এটা তারা প্রশ্ন করছিল যে এআই হচ্ছে ফটোগ্রাফি বা আর্টের কি ধরনের ভূমিকা। ইভেন সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে একটা ফটোগ্রাফার আছে, সে কিনা পোর্ট্রেট ক্যাটাগরিতে তার ছবি ফার্স্ট হয়েছিল। পরে দেখা গেছে যে পুরোটাই এআই দিয়ে করা। এবং তার ইন্টেনশন কি ছিল জানো? সে পুরস্কার পাইছে, সে লন্ডনে গেছে পুরস্কার নিতে, এবং সে পুরস্কার না নিয়ে পুরস্কারটা রিফিউজ করে এটা স্টেটমেন্ট দিছে যে আমাদের এই এআই নিয়ে আরো সতর্ক হওয়া উচিত। সে এআইটাকে, তার ইন্টেনশন ছিল সে এআইটাকে ইউজ করছে এজ এ ফর্ম অফ প্রোটেস্ট। আমার সো পার্সোনাল থেকে ভাইয়া যেটা মনে হয় যে এআইটা হয়তো এজ ইন একটা ডিফারেন্ট জনরা অফ আর্ট হিসেবে হয়তো ইন ফিউচার অলরেডি স্টেপ। হয়ে গেছে অনেক অ্যাওয়ার্ড প্ল্যাটফর্ম, আমি এখন যেগুলো আমি দেখতেছি অ্যাওয়ার্ড প্ল্যাটফর্মে এখন নতুন ক্যাটাগরি ইন্ট্রোডিউস করছে, এআই আর্ট। হ্যাঁ, সো মানে এখানে আমি এখানে রিসেন্টলি একজনকে দেখছি যে পুরো এআই ক্যাটাগরিতে উনি হলো নিজের তোলা ছবি দিয়ে কম্পিট করে ওখানে মানে প্রাইজ পাইছে। এবং এখানে হলো এই যে আই গেস গ্রে লাইনটা এখানে এই জায়গাটাতে হলো মানে আগামী ফিউচার 5-10 ইয়ার্স হলো আহ মানে ইন্টারেস্টিং একটা প্লট হয়তো কিছু দেখা যাবে আর কি। মজার বিষয় হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে একজন গেস্ট আর্টিস্ট আসছিল গেস্ট লেকচারার হিসেবে। ওনার নাম আমি ভুলে গেছি। ওনার একটা কাজ নিয়ে আমাদেরকে প্রেজেন্টেশন দিছিল এবং আমরা আলোচনা করছিলাম। তার পুরো কাজটা এআই দিয়ে জেনারেট করা। এবং এটা হচ্ছে যে আমেরিকার যে মেইন স্ট্রিম লাইফস্টাইল আছে, ওই লাইফস্টাইলকে কটাক্ষ করে খুব হুম। স্যাটারিক্যাল উপায়ে সে লিটারালি কয়েক হাজার ছবির একটা প্রজেক্ট বানাইছে, যেটা লিটারালি বিশ্ববিখ্যাত এখন একটা হয়ে গেছে। তো ওই কাজটা নিয়ে ওই আর্টিস্ট ভদ্রলোকটা আমাদেরকে বলছিল সে এআইটাকে এজ এ টুল হিসেবে সে তার আর্টিস্টিক প্র্যাকটিসে ইউজ করছে। তার ইন্টেনশনটা খুবই ডিরেক্ট ছিল। এটা পুরোটা ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। এবং সে যদি উল্টোটা করতো যে এটা যদি নিজের ক্যামেরা ছবি তোলা দাবি করে সেই জিনিসটাকে নিয়ে প্রচার করে বেড়াতো, তখন হয়তো প্রবলেমেটিক। মাস্টার্স পরবর্তী আপনার ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে, যে ইউএসএ তে আপনি যেহেতু অলরেডি মেনশন করছেন যে আপনার টার্গেট হচ্ছে নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টে কাজ করা, সো এই সব প্রতিষ্ঠানে কাজ করার জন্য আপনার এখন থেকেই কোনো প্ল্যান আছে কিনা, বা
আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা আসলে কি? হ্যাঁ, আম, আমি এখানে আশা বুঝতেছি যেটা হচ্ছে যে বাংলাদেশের মতোই পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিটা কাজ করে নেটওয়ার্ক হিসেবে, নেটওয়ার্কিং এর হুম হুম উপর। হ্যাঁ, তো আম, বাংলাদেশে আমি সুবিধা করতে পারি নাই এই বিষয়টায়। ইভেন আমার কেন জানি মনে হয় যে আমি যদি বাংলাদেশে যাইও, আমি এখানে এসে আমি যে পরিমাণ মানুষের কাছ থেকে রেসপেক্ট পাচ্ছি, যে পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, হয়তোবা সেটা পাবো, কিন্তু ওয়ার্কিং অপরচুনিটিতে সেটা পাবো না, যেহেতু খুবই ওভার স্যাচুরেটেড একটা ইন্ডাস্ট্রি। বাংলাদেশ খুবই ছোট একটা দেশ, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি তার থেকে খুব বড়, বেশি ছোট। তো সেখানে ওভার স্যাচুরেটেড একটা ইন্ডাস্ট্রিতে আম, আমার এত স্ট্রাগল অলরেডি, অর্ধেক জীবন স্ট্রাগল করে আসলাম, আর স্ট্রাগল করার আমার ইচ্ছা নাই। তো আমি এই কারণে আমেরিকার মতো জায়গাটা, যেটাতে এটা ইন্ডাস্ট্রি অনেক বড় এবং ডাইভার্স, হুম কারণ হুম এখানে অনেক ইমিগ্রেন্ট, অনেক ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ফুল টাইম কাজ করতেছে। এবং আমি, আমার প্ল্যান হচ্ছে প্রথমত আমার ইউনিভার্সিটির অ্যালুমনাই, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করা, তাদের সাথে রিলেশনশিপ স্থাপন করা। অলরেডি আমি করছিও, চলতেছে সেই বিষয়টা। আমি বিভিন্ন ধরনের কনফারেন্সে যাই নেটওয়ার্কিং করার জন্য, নিজেকে প্রেজেন্ট করার জন্য, সেটাও আমি করতেছি। এবং আম, আমার লিটারালি আমি যখন ইঞ্জিনিয়ারিং এর থেকে বের হয়ে এসে শুরু থেকে শুরু করতে হয়েছিল, জিরো থেকে, আমিও এখানে লিটারালি জিরো থেকে শুরু করতেছি। কারণ আমেরিকার ইন্ডাস্ট্রির সাথে পৃথিবীর হুম কোনো ইন্ডাস্ট্রি মিলে না, কোনো ইন্ডাস্ট্রি মেলে না। তো আমি এখানে যেহেতু আসছি এবং এখানে আমার কাজ করার ইচ্ছা, তো আমি লিটারালি জিরো থেকে আমি আমার নেটওয়ার্কিং এবং আমার প্রোফাইল এবং কানেকশন আমি বানাচ্ছি। এবং অলরেডি 1 বছর হয়েছে, 1 বছরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। অলরেডি অ্যাটলিস্ট আমার মনে হয় যে ভালো একটা নেটওয়ার্কিং আমি তৈরি করে নিতে পারছি, কিন্তু ইটস নট এনাফ। এখানে যারা কাজ করে তাদের নেটওয়ার্ক আমার থেকে অনেক বড়। তো আমার প্ল্যান হচ্ছে আম, আমার হাতে যে সময়টুকু আছে সেটা আমার পড়াশোনার কাজে, পোর্টফোলিও তৈরি করার কাজে। কারণ আমার পোর্টফোলিও সব বাংলাদেশে, যারা সবাই অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু আমার নিজের আমেরিকার পোর্টফোলিও তৈরি করতে হবে, যেন আমার রিলেটিভিটি থাকে, যে আমি আমেরিকাতে তো ভালো কাজ করতে পারি, সেটা আমার এডিটরকে দেখাতে পারলেই না সে কনফিডেন্ট নিয়ে আমাকে কাজ দিবে। হুম ওই পোর্টফোলিওটা গ্রো করা, একই সাথে নেটওয়ার্কিং, পোর্টফোলিও রিভিউজ, কনফারেন্স এগুলো অ্যাটেন্ড করা। এবং এটাও আমি জানি যে এখানকার যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে আমেরিকান ফটোগ্রাফাররা, তাদের ওই প্রিভিলেজ আছে যে তারা একটা নির্দিষ্ট স্টেট বা নির্দিষ্ট আউটলেট টার্গেট করে কাজ করতে পারবে এবং তারা পেয়েও যায়। আমি যে আমেরিকান মিডিয়াতে নতুন, দেশেও নতুন, তা আমার সেই লাক্সারি নাই যে আমি নির্দিষ্ট স্টেট বা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট আউটলেট মাথায় রেখে আমি কনফিডেন্স হুম সহকারে আমি কাজ স্ট্রাগল করতে পারবো বা আমি চেষ্টা করতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা, কোনো একটা মিডিল মধ্যমানের যদি কোনো একটা নিউজ আউটলেটও হয়, সেটা আমেরিকার যে কোনোখানে হতে পারে, সেখানে ঢোকা। পরবর্তীতে আমি ধীরে ধীরে আস্তে আস্তে হয়তো বা বড় বড় বিগ ফিশ গুলোতে আমি নিজে স্থান তৈরি করে নিতে পারবো। আম, সেটা হচ্ছে আমার আমার প্রাইমারি টার্গেট। দেখা যাক কি হয়। আপনার যে মাস্টার্সটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা হয় যে স্টেম রিলেটেড সাবজেক্ট গুলোর জন্য আহ, আমরা সাধারণত ইনিশিয়ালি 1 বছরের ওয়ার্ক পারমিট পাই, পরবর্তীতে সেটা আবার 2 বছর এক্সটেন্ড করে। আপনার ক্ষেত্রেও কি অলমোস্ট সিমিলার? আমার 1 বছর, কিন্তু 2 বছর এক্সটেন্ড করা যায় না। তো আমার ওই 1 বছরই আচ্ছা। কাজ করতে হয়। তো আমি অলরেডি বেশ কিছু লয়ারের সাথে কথা বলছি আমার ভিসা সংক্রান্ত বিষয়। আম, আমার গ্র্যাজুয়েশনের পর অ্যাজ লং অ্যাজ আমি যদি কোনো জব অফার পাই, তাহলে আমি আমার জন্য সুইটেবল ভিসা হবে O1 ভিসা। আচ্ছা। O1 ভিসা আছে, আরেকটা আছে H1B ভিসা, কিন্তু কিন্তু ওটার অ্যানুয়াল ক্যাপাসিটি থাকে। O1 ভিসা কোনো অ্যানুয়াল ক্যাপাসিটি নাই। ওয়ান ভিসাতে শুধুমাত্র তোমার জব অফার লেটার লাগবে এবং রিকমেন্ডেশন লাগবে। অ্যাজ লং এজ এটা আমার আছে, আমি ওয়ান ভিসার জন্য আমার প্রোফাইলটা খুব বেশি সুইটেবল। এবং এখানে গ্রিন কার্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে, ওয়ার্ক পারমিটেরও অনেকগুলো ক্যাটাগরি আছে। সবার হুম হুম স্ট্যাম্প নন স্ট্যাম্প সবার সাথে সবকিছু যাবে না। তো এটাও এখানে এসে এই বিষয়টা একটু স্টাডি করতে হবে। আমি গত 1 মাস ধরে এই বিষয়ে স্টাডি করে অলরেডি লয়ের সাথে কথা বলে এই জিনিসগুলো নিয়ে আমি আগের থেকেই নিজেকে অবগত করে সেই হিসেবে প্ল্যান করার চেষ্টা করতেছি।
গেস অলমোস্ট শেষের দিকে। আমার আমার দুইটা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন যেটা হলো যে আপনার ফেভারিট ফটোগ্রাফার কে, আইডিয়াল ফটোগ্রাফার, যাকে আপনি আইডিয়াল হিসেবে বিবেচনা করেন ফটোগ্রাফি ওয়ার্ল্ডে, হতে পারে ডকুমেন্টারি অথবা স্ট্রিট, অথবা আপনার শুরুর দিকে কে ছিল? এটা কি চেঞ্জ হয়েছে সময়ের সাথে? আহ এটা আমি সবাইকে বলি যে আমি কাউকে আইডিয়ালাইজ করি না। আম, এটা আমার পার্সোনালিটি ট্রেটের মধ্যে নাই। আমি আইডিয়ালাইজ করাকে খুব খারাপ খারাপ হিসেবে দেখি না, মানে এটা আমি ঠিক বলে মনে করি না। কারণ হিউম্যান বিং আইডিয়ালাইজ করা, অন্ধভক্ত যেটাকে বলে অন্ধভক্ত মানে হচ্ছে যে তুমি কারো অন্ধভক্ত হলে তার ভালো এবং মন্দ দুই দুই ক্যারেক্টারিস্টিক্সই তুমি নিজের মধ্যে নিয়ে নাও। তো আমি বলবো আমার আমার ফটোগ্রাফিটা ইনফ্লুয়েন্স করছে অনেক ফটোগ্রাফার। হুম হুম আমি আহ, এক একজনের নাম বলতে পারবো না, তারপরে একজনের নাম বলবো, বলতে চাই, যেটা আইডিয়ালাইজেশনের কাছাকাছি পড়ে। সেটা হচ্ছে সেবাস্টিয়ান সালগাদো, যিনি কিছুদিন আগে মারা গেছেন। সেবাস্টিয়ান সালগাদো, আম, তার কাজ ক্রিটিক করতে গেলে আমার মাথা ধরে যায়, কারণ আমি কোনো ভুল খুঁজে পাই না। just he's too good to be true. Like, I mean, he's too much good photographer. I mean, মনে হয় না তার ছবি দেখলে মনে হয় না যে কোনো মানুষ এই ছবি প্রডিউস করছে। মনে হয় যে কোনো এআই ইন্টেলিজেন্স বা কোনো মেশিন, যেখানে কোনো ভুল নাই, আম, সেটা কেউ একজন সিলেক্ট করছে। তো মজার বিষয় হচ্ছে যে আমরা কাউন্টার ফটোতে একটা ওয়ার্কশপ ছিল, এবং বিভিন্ন ফটোগ্রাফার নিয়ে, পলিটিক্যাল যারা বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার, তাদের ছবিগুলোকে খুব পলিটিক্যাল ওয়েতে আমরা ক্রিটিসাইজ করতেছি। তো সেবাস্টিয়ান সালগাদোর কাজ যখন আমাদের সামনে উঠে আসছে, তখন আমরা ক্রিটিসাইজ হিসেবে এটাই ক্রিটিসাইজ করতেছি যে যে এটা তার কাজ। এটা থেকে ক্রিটিসিজমে এটা যে তার কাজ দেখলে মনে হয় যে এটা কোনো মানুষের তৈরি কাজ না। এটাই তার ক্রিটিসিজম, তার কাজটা এত ভালো। তো তার তার একটা তাকে আমি বলতে চাই যে সে আমার আইডিয়ালাইজেশনের কাছাকাছি পড়ে। কিন্তু আমি কাউকে লিটারালি আইডিয়ালাইজ করি না, কারণ আমি মনে করি সবার মধ্যে ভালো এবং মন্দ দুই বিষয়টা হুম আছে। হুম। আম, আমি খালি চেষ্টা করি যার কাজটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে এবং আমার কাজটাকে প্রভাবিত করে, তার ভালো দিকগুলো নিজের মতো নিয়ে নেওয়া। আম, এটা মিউজিকের ক্ষেত্রে সত্যি। আমি যে আমার অনেক গিটারিস্ট আমার মিউজিকটাকে, ইভেন অনেক বিট বক্সার আমার প্র্যাকটিসটাকে আমার প্রভাবিত করছে। আই উইশ আই ওয়াজ বর্ন আপনার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তুলে ধরা থেকে সোশ্যাল ইস্যুতে আপনার প্রজেক্ট গুলো হয়, আই সি এ গার্ল, উই লিভ টু ফাইট, এবং আহ, আমি যদি ভুল না হয়ে থাকি আপনার অনগোয়িং কিছু প্রজেক্ট আছে যেগুলো হলো আমি ফলো করছি এখন, এজিং উইথ গ্রেস, ফাইনাল ডেস্টিনেশন, আর হলো এলিয়েন। ফটোগ্রাফার জ্যোতি ভাইয়ের নেক্সট কিছু বছরের আই গেস প্রজেক্ট যেগুলা এখনো উন্মোচন হয় নাই, অথবা হুম। আপনি কাজ করতেছেন, আমাদেরকে যদি, আমাদের দর্শকদের স্নিক পিক দেন ওইটা। হ্যাঁ। আম, আম, এটা হচ্ছে আমার মাস্টার্স প্রজেক্ট, যেটা হচ্ছে যে আমি এখনো করিনি। আরেকটা প্রজেক্ট আছে যে আমি রিসেন্টলি শেষ করছি বলবো না, মানে ক্লাস প্রজেক্ট ছিল। এটাকে আমি আরো এক্সটেন্ড করার চেষ্টা করব, যেটা আমি কিছুদিনের মধ্যে আমার ওয়েবসাইটে আপলোড করে ফেলবো। সেটা হচ্ছে যে আমি লিটারালি একটা ফাউন্ডেশন নিয়ে কাজ করছি, যারা হচ্ছে যে ফ্যাশন নিয়ে কাজ করে, ফ্যাশন হুম র্যাম্প ওয়ার্ক, ফ্যাশন ডিজাইনিং এর কাজ করে উইথ পিপল উইথ ডিসেবিলিটিস। তো তাদের মডেলই ওকে থাকে ডিজেবল পিপল। তো আমি তাদের নিয়ে কাজ করছিলাম, বিশেষ করে সিরাকিউস শহরে, সিরাকিউস হুম ইউনিভার্সিটির যারা ডিজেবল স্টুডেন্ট আছে, তাদের নিয়ে আমি কাজ করেছিলাম। এবং ওই আহ, তারা হচ্ছে সিরাকিউস শহরের সর্বপ্রথম অ্যাডাপটিভ ফ্যাশন শো, তাদেরকে নিয়ে তারা করছিল। তাদের বিহাইন্ড দ্য সিন, তাদের ডকুমেন্টেশন, মেইন ইভেন্টের ছবি তো তুলছি। প্রত্যেকটা প্রোটাগনিস্টের তাদের পার্সোনাল স্পেসে গিয়ে তাদের হুম ইন্টারভিউ নিয়ে তাদের পার্সোনাল স্পেসের ছবিও তুলছি। তো ওইটারই একটা আমি ওটা আমি আপলোড করব। কিন্তু যেটা মানুষের মানে বেশিরভাগ মানুষ জানে না, যেটা নিয়ে আমি লিটারলি অনেক বড় একটা প্রজেক্ট, সেটা হচ্ছে যে আম, আমার মাস্টার্স প্রজেক্ট যেটা আমি পিচ করছি, যেটা যেটা নিয়ে আমার আমার থেকে আমার প্রফেসররা বেশি এক্সাইটেড, কারণ আহ, তাদের কাছে নাকি পিচটা অনেক ভালো লাগছে। কিন্তু আম, আমি আবার নার্ভাস হয়ে গেছি, কারণ খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট। সেটা হচ্ছে যে ফেইথ এবং রিলিজিয়ন। তো ওকে পার্সোনাল ফেইথ এবং রিলিজিয়ন বর্তমান আম, বর্তমান বিশ্বে এই বিষয়টা হচ্ছে যে খুবই একটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে। তো এটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি বর্তমানে। আম, বেশি বিস্তারিত বলতে চাচ্ছি না। আম, হুম আস্তে আস্তে জানতে পারবা, পার্সোনালি বলে দিব তোমাদেরকে, সেটা সমস্যা নাই। আম, আম,
এটা নিয়ে আমি কাজ করতেছি। এবং আহ, আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ প্রজেক্ট, যেটা আমি বললাম যে আমি নিজেকে খুব কিউরিয়াস পার্সন হিসেবে বিবেচনা করি, এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে আমার কৌতূহলের জায়গা থেকে উঠে আসা। মার্শাল আর্টটা আমি করছিলাম কৌতূহলের জায়গা থেকে। তারা খুবই আন্ডার রিপ্রেজেন্টেড একটা কমিউনিটিস, যেটা নিয়ে মানুষজন জানে না, আমিও জানতাম না। সেই কৌতূহলের জায়গা থেকেই তৈরি করা। এবং আমি আমার লাইফে যেসব বিষয় নিয়ে আমার আগ্রহ আছে, কৌতূহল আছে, যেটাকে আহ, খুব, আমি সবসময় ফটোগ্রাফি ইউজ করি ওই বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানার একটা সোর্স হিসেবে, মাধ্যম হিসেবে। ফটোগ্রাফি ইজ এ অলসো এ ফর্ম অফ এক্সপ্লোরেশন, এটা সবসময় মাথায় রাখিও। তো আম, প্রত্যেকটা প্রজেক্টই আমার আগ্রহের জায়গা থেকে করা, এবং ফেথ এবং রিলিজন নিয়ে আম, এমন না যে এডুকেশনাল জানার আগ্রহ, কিন্তু রিয়ালিটিতে রিলিজিয়ন এবং ফেথের যে রোলটা কোন পর্যায়ে গিয়ে ঠেকছে বর্তমানে, খুবই কমপ্লেক্স একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আমি এই বিষয়টাকে যে এক্সপ্লোরেশন করে যে আমার কৌতূহলটা আছে, ওখান থেকে আমি এই প্রজেক্টটা আমি চুজ করছি, করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। এবং বাকি প্রজেক্টগুলো যেগুলো আমি এখন পর্যন্ত করছি আমার ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে। আহ আমাদের দর্শকদের জন্য যদি আপনার আর কিছু বলার থাকে, আপনি বলতে পারেন। আহ দর্শক, যারা ইউ মিন ফটোগ্রাফি হায়ার স্টাডিজ করতে চায়, অথবা একজন হবিস্ট, অথবা আহ, যে কেউ কিউরিয়াস ফটোগ্রাফি হিসেবে নিয়ে। হ্যাঁ, আমি সবসময় ফটোগ্রাফির এই আম, উপদেশটা দিতে পছন্দ করি, যেটা আমি আমার মেন্টর, কাউন্টার ফটোর প্রিন্সিপাল অমি ভাইয়ের কাছ থেকে আমি পাইছিলাম। এই উপদেশটা আমি সবসময় মাথায় রাখার চেষ্টা করি, আম, যে বিং এ ফটোগ্রাফার ইজ এ প্রিভিলেজ। ফটোগ্রাফি তোমাকে অনেক প্রিভিলেজ দিবে, অনেক জায়গায় তোমাকে অ্যাক্সেস দিবে। আম, কারণ তোমার হাতে যখন একটা ক্যামেরা থাকবে, অনেকে ওই ক্যামেরার অপব্যবহার করে, লাইক লিটারালি এটা ক্যামেরা নাই, যে একটা অস্ত্র হিসেবে তোমার কাছে মনে হয় যে এটা একটা পাওয়ার দেয়, তোমাকে একটা পাওয়ার এজেন্সি তৈরি করে, তোমার একটা এজেন্সি থাকে। তো এটা মিস ইউজ করিও না কখনো। আম রিপ্রেজেন্টেশনের দিকটা মাথায় রাখিও। কারণ আরেকটা বিষয়, যে যারা ডকুমেন্টারি করে বা জার্নালিজম করে, এমন না যে তোমার হাতে ক্যামেরা আছে বলে তোমার কাছে প্রিভিলেজটা আছে তোমার অন্য কারোর জীবনে ফোর্সফুলি ঢোকার। হুম তো হুম। হ্যাভ সাম এমপ্যাথি, নিজের প্রিভিলেজ সম্পর্কে অবগত থাকো, নিজের সমাজে পজিশন সম্পর্কে অবগত থাকো, এবং একই সমাজে বাকিদের প্রিভিলেজ এবং তাদের পজিশন সম্পর্কে অবগত থাকো, যেন তুমি একটা এমপ্যাথেটিক ওয়েতে, খুব অবজেক্টিভ একটা ভিউতে রিয়ালিটিটাকে তুমি পেশ করতে পারো। এবং এইটার থেকে, ফটোগ্রাফি থেকে বড় কোনো অস্ত্র নাই। কিন্তু ওই অস্ত্রেরও যদি কোনো ভুল ইন্টেনশন তোমার থেকে থাকে, তাহলে তুমি শুধু নিজেরও ক্ষতি করবা না, বাকিদেরও ক্ষতি করবা। তো আহ, এই বিষয়ে সচেতন থাকিও। আর আমার পার্সোনাল আরেকটা অ্যাডভাইস থাকবে যে তোমার, তুমি যদি ফটোগ্রাফি লাইনে আসো এজ এ হবিস্ট, অথবা শুরু করতেছো, অথবা খুব সিরিয়াস, ফটোগ্রাফির তোমার লাইফের ইন্টেনশনটা তুমি চুজ করো, যে তোমার ফটোগ্রাফিটাকে তুমি কোন ইন্টেনশনে ইউজ করতেছো। ফটোগ্রাফি আমার লাইফে থেরাপি হিসেবে ইউজ করছে। আমার ট্রমা থেকে আমার একটা হিলিং প্রসেস ছিল ফটোগ্রাফি। এখন আমি ফটোগ্রাফিটাকে আমি যেমন লাইফে আমার ডেভেলপ করার জন্য আমি ইউজ করছি। আম, মানে সব খালি তো আমি নিজের ভালো বিষয় বলছি, একটু ভালনারেবিলিটি বিষয়টা বলি। আমার লাইফে সব থেকে বড় একটা ভালনারেবিলিটি হচ্ছে যে যেহেতু আমার লাইফের বড় একটা সময়, খারাপ সময়ের ভিতর দিয়ে গেছে আমার শৈশববেলা, বর্তমানে আমার লাইফটা গড়ে উঠছে ফটোগ্রাফিটাকে কেন্দ্র করে। আমার ফটোগ্রাফির লাইফের বাইরে কোনো বড় একটা লাইফ নাই। এখন আমার বর্তমান টার্গেট হচ্ছে আমার ফটোগ্রাফির বাইরেও আমার নিজের পার্সোনাল একটা লাইফ তৈরি করা। সোশ্যাল লাইফ, পারিবারিক লাইফ, সোশ্যাল লাইফও আছে, পারিবারিক লাইফের কথা আমি বেশি ফোর্স করতেছি। এবং ওই জিনিসটাও আমি করতে যাচ্ছি ফটোগ্রাফি, কারণ ফটোগ্রাফিকে আমার এই পজিশনে নিয়ে আসছে। তো ওই পজিশনটাকে আমি ইউজ করে আমি আমার ফটোগ্রাফির বাইরে একটা লাইফ তৈরি করে নিয়ে যাচ্ছি। তো ফটোগ্রাফিটাকে যে টুল হিসেবে তোমার লাইফটাকে ইউজ করো, ভালো ইন্টেনশনে ইউজ করো, এবং ওই প্রিভিলেজ সম্পর্কে সচেতন থাকো। দেখবা যে তোমার ফটোগ্রাফি তোমার ফেভারেই কাজ করতেছে কোনো না কোনো ভাবে।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবারও দেখা হবে, আমাদের সাথে থাকবেন, ফলো করবেন ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। দেখা হবে আবার নেক্সট পর্বে অন্য কোনো অতিথির সাথে।